ওকে, আজকে আমরা যেটা পড়বো, বাকিরা সবাই আসতে থাকুক, আমরা শুরু করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্ভস। হ্যাঁ, কার্ভস ইন সার্ভে। সার্ভের মধ্যে যে কার্ভসটা রয়েছে সেই জিনিসটা পড়বো, ঠিক আছে? কার্ভস কিন্তু আমরা ট্রান্সপোর্টেও পড়ি, ঠিক আছে? ট্রান্সপোর্টে হরাইজন্টাল কার্ভ আছে, ভার্টিক্যাল কার্ভ আছে, হরাইজন্টাল জিওমেট্রিক্যাল ডিজাইন আছে, সেখানেও কার্ভের একটা আমরা কনসেপ্ট পড়ি। বাট আমরা আজকে যেটা পড়বো এইটা হচ্ছে সার্ভেইং এর কনসেপ্টে বা সার্ভেইং এর অ্যাসপেক্টে আমরা কার্ভসকে যখন দেখছি এবং তার পড়াশোনা। এই চ্যাপ্টারটা সমস্ত ছেলে মেয়েদের কাছে কি হয়, ভীষণ কমপ্লিকেটেড লাগে, মানে কিচিবিচি কিচিবিচি এত কিছু জিনিস, এত কিছু নোটেশন। তো সেই কারণে এটা না একটু, মানে জিনিসটা ইজি কিন্তু এতটা না, সেই কারণে একটু হচপচ হয়ে যায় ছেলে মেয়েদের কাছে। তো আমি খুব ইজি করে আজকে পড়ানোর চেষ্টা করবো, ইজি করে বলবার চেষ্টা করবো, এবং তুমি জাস্ট পয়েন্ট ওয়াইজ করে মনে রাখবে। আশা করি তাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হুম আর একদম চাপ নেওয়ার দরকার নেই, আর বইয়ের অত হিজিবিজির মধ্যে কনফিউজ হয়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি আগে প্রথমে লাইন আপ যেটা আমি পড়াচ্ছি সেটাকে যদি ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তারপর যদি একটুখানি বই করে দেখো মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার লাগছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে কাজ। এবার প্রশ্ন হচ্ছে কার্ভস মধ্যে আমরা কি কি পড়বো। দেখো, কার্ভস বই খুলে যেহেতু অনেকগুলো পেজের পর পেজ হয়েই যাচ্ছে, আমরা যদি ওভারঅল একদম উপর থেকে যদি না দেখে নিই যে আমাদের কি কি স্কোপ আছে, কি কি পড়তে হবে এই চ্যাপ্টারটার মধ্যে, তাহলে কি হবে, ওই হারিয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে ওই সে সমুদ্রের মাঝে যদি কোথা থেকে কোথায় যেতে হবে, তোমার কাছে যদি এইটা যদি জানা না থাকে এবং সেই রিগার্ডিং কম্পাস যদি তোমার কাছে না থাকে, তাহলে যেমন তুমি সমুদ্রে নেমে হারিয়ে যাবে, ঠিক এই কেসটা এই চ্যাপ্টারটাকে কিন্তু সেম কেসটাই হয়। সো ফার্স্ট অফ অল আমরা কি কি পড়বো সেটা জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ কার্ভ। কার্ভ কি সেটা প্রথমে আমরা জানবো, ঠিক আছে? বা কার্ভের মোটামুটি জিনিস কি, কত ধরনের কার্ভ হয়, এগুলো এই ব্যাপারগুলো জানবো। কার্ভের মধ্যে সবকিছু জানবো, যে টাইপস অফ কার্ভ কি, কার্ভ কখন দেবো, কার্ভ কত ধরনের হয়, এই পুরো জিনিসটা কার্ভের মধ্যে আমরা জেনে যাবো, হোয়াট ইজ কার্ভের মধ্যে। ঠিক আছে, নেক্সট থিং যেটা পড়বো সেটা হচ্ছে কি, বেসিক প্রপার্টিজ, অফ কার্ভ। সেই কার্ভের মধ্যে একটা পার্টিকুলার কার্ভকেই পড়বো আমরা, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। বাট ধরে রাখো সেটাই হচ্ছে যে কার্ভ কি, কার্ভের কত ধরন গুলো পড়ে নিলাম, তারপর আমরা কোনো একটা কার্ভের বিভিন্ন প্রপার্টিজ গুলোকে আমরা জানবো। ওকে, বিভিন্ন প্রপার্টিজ গুলোকে জানবো। নেক্সট, সেই প্রপার্টিজ গুলো জেনে নেওয়াটাই হচ্ছে আমাদের মেইন। এবং যদি তুমি বলো আমাকে যে দাদা আমরা তো এমসিকিউ পরীক্ষার জন্য মেইনলি ফোকাস করে যাচ্ছি, সেই এমসিকিউ পরীক্ষার কনসেপ্ট যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু এইটা কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হচ্ছে 2 নম্বর পার্টটা, বেসিক প্রপার্টি অফ কার্ভ। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো দেয়, অবশ্যই এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ভীষণ কতগুলো ছোট 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 ফর্মুলা আছে, যেগুলো ছোট ছোট করে ডিরাইভও করে নিতে পারো, মনে রাখার দরকার থাকবে না। বাট যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবে, অনেক সময় করতে করতে প্র্যাকটিস করতে করতে এমনি মেমোরাইজ হয়ে যায়। ওকে, জোর করে মনে রাখার দরকার নেই, একটুখানি দেখে নাও, শিখে নাও, বুঝে নাও, তাহলে নিজেরাই করতে হবে। খুব ছোট ছোট একটা ট্রাইগোনোমেট্রি রুলস। ওকে, বেসিক প্রপার্টিজ অফ কার্ভ। আর 3 নম্বর হচ্ছে সেটিং আউট অফ কার্ভ। সেটিং আউট অফ কার্ভ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি সেটিং আউট অফ কার্ভ ব্যাপারটা কি, ব্যাপারটা আমি বলে নিই। এই যে কার্ভ তুমি যেটা ডিজাইন করলে, ঠিক আছে, সেই ডিজাইন কার্ভটাকে আমাকে যখন অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে পুট করতে হবে, সেইটাকেই বলা হয় হচ্ছে সেটিং আউট অফ কার্ভ। সেটিং আউট অফ কার্ভটাকে যদি আমরা একটুখানি সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করি, তাহলে এটা দাঁড়াচ্ছে যে আমরা পেপারে পেপারে যে কার্ভটাকে আমরা ডিজাইন করছি, ঠিক আছে, পেপারে যে কার্ভটাকে আমরা ডিজাইন করছি, যে কার্ভের প্রপার্টিজ গুলোকে ফাইন্ড আউট করছি, সেই জিনিসটাকে নিয়ে গিয়ে ফিল্ডে ফেলা ফিল্ডে ফেলা বা এক্সিকিউশন করা, ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে সেটিং আউট অফ কার্ভ। বুঝে গেছো? যে কার্ভ আমরা ডিজাইন করলাম, প্রপার্টিজ গুলো বার করলাম, সেই জিনিসটাকে নিয়ে যখন আমরা ফিল্ডে সেই কার্ভটাকে যখন আমরা কি বলবো তৈরি করি রাস্তার মধ্যে কার্ভ বা বিভিন্ন জায়গায় যে কার্ভ, সেইটাকে বলবো আমরা সেটিং আউট অফ কার্ভ। তাহলে মূলত কিন্তু আমরা এই তিনটে বলতে পারো যে
হেডিং এর আন্ডারে এই পুরো চ্যাপ্টারটাকে পড়বো। ক্লিয়ার? বুঝতে পেরে গেছো? এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যে আমাদেরকে কি পড়তে হবে কি পড়তে হবে না, সেই ব্যাপারটা সম্পর্কে একদম ক্লিয়ার থাকবে। ওকে, ঠিক আছে। এবার চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট পার্টটা। হোয়াট ইজ কার্ভ? একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমরা শুরু করছি। ধরে নাও তুমি এই ডিরেকশন দিয়ে যাচ্ছ, এটা তোমার রোড, এটা তোমার রোড, এটা তোমার রোড, এই ডিরেকশন দিয়ে তুমি যাচ্ছ, ঠিক আছে? এবার কি হলো, তোমাকে এখান থেকে যাচ্ছ তো, দেখা গেল এখান থেকে আমাকে ডিরেকশনটা এভাবে চেঞ্জ করতে হবে। ওকে, মানে আমি এদিকে যাচ্ছিলাম, যেখানে আমাকে আমার ডিরেকশনটা এদিকে চেঞ্জ করতে হবে। মানে এদিকে যাচ্ছিলাম, আমাকে আসতে হবে এদিকে, ফাইনালি আমার রাস্তাটা এইভাবে এক্সটেন্ড হচ্ছে। ওকে, তাহলে এই যখন কেসে, তাহলে কি হচ্ছে, ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, যেতে 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 এত দূরে এলে, এখানে এসে কি হবে, ষাট সংখ্যাটা ঘুরতে হচ্ছে। সো ইট উইল ক্রিয়েট ডিফিকাল্টিজ, ইট উইল ক্রিয়েট ডিফিকাল্টিজ ইন ভেহিকল মুভমেন্ট। ভেহিকল মুভমেন্টের ক্ষেত্রে ডিফিকাল্টিজ হবে। বা ট্রেন যদি হয়, ট্রেন তো যেতেই পারবে না, এরকম কার তো নিতেই পারবে না, এরকম এরকম শার্প কার তো ট্রেন নিতেই পারবে না। ওকে, সো কি হয়, এই যে ডিফিকাল্টি যেটা অ্যারাইজ করে, শার্প এন্ড যেটা অ্যারাইজ করে, সেটাকে মিনিমাইজ করবার জন্য আমরা কি করি, এখানটায় এরকম করে একটা কার্ভ ড্র করে দিই, যে রোডওয়েটাকে এরকম করে নিয়ে যাই। বুঝতে পেরেছো? এখানে আমরা এরকম একটা কার্ভ ড্র করি, কার্ভ ড্র করি। ক্লিয়ার? এইটাকেই বলা হচ্ছে আমাদের কার্ভ এবং কার্ভের নেসেসিটি। তাহলে মেইনলি হচ্ছে যে যখন আমরা কোথাও ডিরেকশন চেঞ্জ করি, যখন কোনো রোডওয়ে বা রেলওয়ে আমাদেরকে ডিরেকশন চেঞ্জ করবার দরকার পড়ে, ডেফিনেটলি ইন হরাইজেন্টাল প্লেনে এই গল্পটা হচ্ছে। হরাইজেন্টাল প্লেনে যখন আমাদের কোথাও কোনো ডিরেকশন চেঞ্জ করার দরকার পড়ে, তখন আমরা সেই দুটো মেইন ডিরেকশন বা মেইন স্ট্রেট লাইনের মাঝখানে ডিরেকশন চেঞ্জটাকে একটা কার্ভ দিয়ে সেই ডিরেকশন চেঞ্জটাকে স্মুথ করে দিই। চেঞ্জিং এর ডিরেকশনটাকে আমরা স্মুথ করে দিচ্ছি, স্মুদার করে দিচ্ছি। এইটাকেই বলা হয় হচ্ছে কার্ভ। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল আমাদের হরাইজন্টাল প্লেন। বাট when the case will be in ভার্টিক্যালেও কিন্তু কার্ভ আছে। তোমরা ট্রান্সপোর্টে পড়েওছো, তোমরা জানো ভার্টিক্যালি কার্ভ কি আছে। ধরো ধরো তুমি যাচ্ছ এখান দিয়ে, হট করে তুমি পাহাড়ে যাচ্ছ বা অন্য কোথাও যাচ্ছ, যদি দেখা গেল হুট করে এখানে একটা তোমার আগে থেকে একটা সাপোজ তুমি ধরো উঁচু একটা জায়গা ছিল, ঠিক আছে, এখানে সারফেস আছে, দিয়ে তারপর এখান থেকে তোমার আবার রাস্তাটা টানতে হবে, এখান থেকে আবার রাস্তাটা, এটা আবার মোটামুটি ধরো প্লেন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যখন কোনো ভার্টিক্যাল প্লেনে এরকম আসে, দেয়ার ইজ এ গ্রেডিয়েন্ট, দেয়ার ইজ এ গ্রেডিয়েন্ট। ওকে, মানে একটা উচ্চতা আছে বা দেয়ার ইজ এ ডিফারেন্স অফ লেভেল আছে, ডিফারেন্স অফ লেভেল আছে। তখন আমরা কি করি, গাড়িতে এইভাবে উঠতে পারবে না, রেলকে কি এইভাবে উঠতে পারবে? হ্যাঁ, এখন নতুন নতুন কিছু গাড়ি বেরিয়েছে, সেগুলো কিন্তু সবার কাছে তো গাড়ি থাকে না। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তুমি যদি এরকম শার্প একটা স্লোপ দিয়ে দাও, সেটাতে উঠতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে করতে হয় কি, এখানে একটা স্মুথ একটা স্মুথ স্মুথ কার্ভ দিতে হয়, ঠিক আছে। একটা স্মুদার একটা কার্ভ আমাকে এখানে প্রোভাইড করতে হয়। কিসের জন্য না, এই ডিফারেন্ট লেভেল থেকে এই লেভেলে যাওয়ার জন্য, ঠিক আছে। এইটাকেই বলা হয় হচ্ছে ভার্টিক্যাল কার্ভ, এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে দেখো দু ধরনের কার্ভ হতে পারে। একটা হচ্ছে হরাইজন্টাল প্লেনে ডিরেকশন চেঞ্জ করবার জন্য কার্ভ, ভালো করে মাথায় রাখো, ডিরেকশন চেঞ্জ হলে কার্ভ আমরা প্রোভাইড করি ফর স্মুথার প্রোগ্রেস অফ দ্য ভেহিকল, হ্যাঁ, ঠিক আছে, আর স্মুথার মুভমেন্ট অফ দ্য ভেহিকল। আবার যখন দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য লেভেলের মধ্যে ডিফারেন্স থাকে বা গ্রেডিয়েন্ট যুক্ত জায়গা থাকে বা আন্ডুলেশন জায়গা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ভার্টিক্যাল কার্ভ প্রোভাইড করতে হয়। ব্যাপারটা বোঝা গেছে?
কোন প্লেনে কিভাবে করতে হয়। ওকে, আচ্ছা, আশা করি কার্ভ কি জিনিস সেটা বুঝতে কোনো অসুবিধা নেই, প্র্যাকটিক্যালি আমি বললাম। ওকে, একদম বইয়ের ওইসব ডেফিনেশন না বলে যে কোথায় লাগে দরকার। আচ্ছা, এবার চলে আসি যে কার্ভ কত ধরনের হয়। তাহলে প্রথমেই আমরা এখানে দেখে নিলাম যে কার্ভ মূলত দুটো ধরনের হতে পারে। একটা হচ্ছে হরাইজন্টাল প্লেনে যদি কার্ভ আমরা প্রোভাইড করি, then it is called horizontal curve, and if we are providing the curve in the vertical plane, then it is called vertical curve। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ। তাহলে কার্ভ প্রথমে আমরা দুই রকম পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রথমে বললাম ভার্টিক্যাল কার্ভ। ওকে, আচ্ছা, এবার দেখো ভার্টিক্যাল, আরেকটা পেলাম হচ্ছে হরাইজন্টাল। লিখে নিয়ে তারপর বলছি হরাইজন্টাল কার্ভ। আচ্ছা, ভার্টিক্যাল কার্ভ দেখো আরো দুটো ভাবে ক্লাসিফাই করা যেতে পারে, একটু যদি খেয়াল করো। কি, আমরা তো ডিফারেন্স অফ লেভেল করলাম, যে এখান থেকে এই লেভেলে যাচ্ছি, সেই জন্য আমরা এরকম করে একটা গ্রেডিয়েন্ট দিলাম। ঠিক আছে, এরকম একটা গ্রেডিয়েন্ট দিলাম। আচ্ছা, উল্টা ক্ষেত্রে তো হতে পারে, মানে আমরা এখান থেকে এখানেও তো যেতে পারি, মানে উঁচু থেকে নিচেও তো নামতে পারি, তাহলে সেখানেও একটা কার্ভ দিতে হবে। তাহলে বুঝতে পারছো ভার্টিক্যাল কার্ভ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আমার সামিট কার্ভ। সামিট কার্ভ মানে তুমি সামিটের দিকে উঠছো, মানে উঠছো, ওপর দিকে উঠছো। ঠিক আছে, বা when the curve is provided at elevation, এলিভেশনের সময় আমরা যে কার্ভের সামিট কার্ভ বলতে পারি। আর আরেকটা হতে পারে যখন আমরা ভ্যালির দিকে, মানে যখন নামছি, তখন আমরা যে কার্ভ করি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভ্যালি কার্ভ। তাহলে ভার্টিক্যাল কার্ভকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামিট কার্ভ, আমি কার্ভগুলো লিখছি না, যেহেতু বারবার লিখে সময় নষ্ট করে লাভ নেই। আর একটা হচ্ছে ভ্যালি কার্ভ। ওকে, তাহলে ভার্টিক্যাল কার্ভ ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু। সামিট কার্ভ মানে উঁচুর দিকে উঠছি তখন যে ভার্টিক্যাল কার্ভ সামিট কার্ভ, আর যখন নামছি তখন ভ্যালি কার্ভ। ঠিক আছে, বেসিক্যালি প্রপার্টিজ এক, বাট ওকে। আচ্ছা, নেক্সট দাঁড়াচ্ছে হচ্ছে হরাইজন্টাল কার্ভ। জাস্ট ওকে, এবার হরাইজন্টাল কার্ভ কত ধরনের হতে পারে সেটা আমরা পড়বো। ঠিক আছে, হরাইজন্টাল কার্ভ অনেকগুলো ধরনের হতে পারে। আমি একটা একটা করে করছি আর আমি এখানে লিখবো। ঠিক আছে, প্রথমে যে কার্ভটা আছে সেটা হচ্ছে একদম সিম্পল কার্ভ। ঠিক আছে, যেটা আজকে সিম্পল কার্ভ। সিম্পল কার্ভ মানে কি, যে জিনিসটা আমি এক্ষুনি একটু দেখালাম, যে ধরো এই একটা ডিরেকশন যাচ্ছিল, ঠিক আছে, সেই ডিরেকশনটা থেকে আমাকে চেঞ্জ করে এই ডিরেকশন আসতে হবে। তাহলে আমি এখান থেকে নিয়ে একটা আমি সার্কুলার কার্ভ, এর মাঝখানে দুটো মাঝখানে আমি একটা, এই যে কার্ভটা যেটা দিলাম, সেই কার্ভটা দিলাম হচ্ছে সার্কুলার কার্ভ। ঠিক আছে, এটাকে দিলাম কি সার্কুলার কার্ভ। আমি নিচে লিখছি, মানে আমি চেঞ্জ ইন ডিরেকশনটা কে আমি কানেক্ট করলাম কি দিয়ে, না একটা সার্কুলার কার্ভ। যদি সার্কুলার কার্ভ হয় তার মানে ডেফিনেটলি তার একটা রেডিয়াস থাকবে, অবশ্যই থাকবে, তার একটা রেডিয়াস থাকবে, সেই রেডিয়াসটা ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে সিম্পল কার্ভের ক্ষেত্রে কি হবে, সিম্পল কার্ভের ক্ষেত্রে এটা হয়ে গেল আমার সিম্পল কার্ভ। তাহলে হরাইজন্টাল এর মধ্যে ফার্স্ট যে ভাগটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিম্পল কার্ভ। ঠিক আছে, সিম্পল কার্ভ তাহলে কি, সিম্পল কার্ভ হচ্ছে যখন আমরা চেঞ্জিং ডিরেকশন বা দুটো দুটো স্ট্রেট লাইনকে আমরা একটা কি কার্ভ দিয়ে, না সার্কুলার কার্ভ দিয়ে কানেক্ট করব, which having the constant radius r, যার একটাই মাত্র রেডিয়াস থাকবে r। ঠিক আছে, এই রেডিয়াসটা চেঞ্জ হবে না। এই কার্ভে তুমি এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, যে কোনো জায়গাতেই থাকো, সেটা হচ্ছে রেডিয়াসটা চেঞ্জ হবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল কার্ভ। তাহলে সিম্পল কার্ভের দুটো প্রপার্টিজ লক্ষ্য করবার মতন। প্রথম কথা হচ্ছে, প্রথম কথা কি লক্ষ্য করবার মতন, ভালো খেয়াল করো, এটা একটা সার্কুলার কার্ভ এবং এর কনস্ট্যান্ট রেডিয়াস, কনস্ট্যান্ট রেডিয়াস। ঠিক আছে, এটা একটা সার্কুলার কার্ভ এবং এর রেডিয়াস প্রত্যেকটা জায়গায় কনস্ট্যান্ট। এই দুটোই মনে রাখবার জিনিস। এটা হয়ে গেল আমার সিম্পল কার্ভ। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে কম্পাউন্ড কার্ভ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কম্পাউন্ড কার্ভ। নাম থেকে বুঝতে পারছো কম্পাউন্ড কথাটার মানে হচ্ছে জটিল। ঠিক আছে, জটিল মানে কি, সিম্পল যদি এটা হয় তাহলে সিম্পল থেকে জটিল হতে গেলে মানে একটু কিছু এর মধ্যে থাকবে, সামথিং উইল বি অ্যাডেড ইন দিস। ওকে,
কি সেক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কি, যে ধরো আমার এদিক থেকে আমি যাচ্ছি, তাহলে আমি প্রথমে এখান থেকে ধরো আমি ডিরেকশনটা এখানে চেঞ্জ করছি, ওকে। আমার ধরো এরকম একটা পজিশন আছে। ইন দ্যাট কেস কি হলো, আমি পুরোটাকে না, দেখো ভালো করে খেয়াল করে দেখো, মানে আমি এখানে ছবিটা অতটা বোঝাতে পারছি না, কিন্তু কি হচ্ছে, আমি পুরোটাকে না সিঙ্গেল কার্ভ দিয়ে, পুরোটাকে যদি আমি সিঙ্গেল একটা সিম্পল কার্ভ দিয়ে কানেক্ট করে আমি যদি কার্ভটা এখানে প্রোভাইড করি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সেই কারণে আমরা কি করি, সেই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দুটো পোর্শনকে দুটো আলাদা আলাদা কার্ভ দিই, দুটো আলাদা আলাদা রেডিয়াসের কার্ভ দিই। মানে ধরো এখান থেকে এইটুকুটাকে আমি দিলাম একটা R1 রেডিয়াসের, এটা ধরো R1 রেডিয়াসের, দেন ছবিটা আঁকা অতটা ভালো হলো না, দেন দিলাম ধরো এটাকে আমি আরেকটু ইয়ে করে দিই, এরকম আছে, ওকে। দেন এইটুকুকে আমি দিলাম হচ্ছে R2 রেডিয়াস। বুঝতে পেরেছো? মানে ধরো আমার এখান থেকে কার্ভটা চেঞ্জ হয়ে এদিকে এসেছে, তাহলে আমি এখান থেকে এইটুকুকে একটা R1 রেডিয়াসে টেনেছি, এসে গেছে। আর এইখান থেকে এইটুকু পোর্শনের যে কার্ভটা, এইটুকু পোর্শনের যে কার্ভটা, এটা কিন্তু এটার রেডিয়াস কিন্তু হচ্ছে R2, এটার রেডিয়াস হচ্ছে R2, ওকে। এবং তুমি ভালো করে যদি খেয়াল করে দেখো, এই যে কার্ভটাই R1 কার্ভটা এই পয়েন্টে এসে চেঞ্জ হচ্ছে, আবার R2 কার্ভটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এই যে পয়েন্ট, এটাকে আমরা বলতে পারি দুটো কার্ভের কমন পয়েন্ট। আচ্ছা, এই কমন পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট ট্যানজেন্ট যদি আমরা একটা ড্র করি, ট্যানজেন্ট কথাটার বাংলা মানে হচ্ছে স্পর্শক। আমি যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে বলা যেতে পারে এই ট্যানজেন্টটা এটারও যেমন ট্যানজেন্ট, এই কার্ভেরও ট্যানজেন্ট, মানে R1 কার্ভেরও ট্যানজেন্ট, R2 কার্ভেরও ট্যানজেন্ট। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে আমার কম্পাউন্ড কার্ভ, এটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড কার্ভ। তাহলে কম্পাউন্ড কার্ভে কি কি আমরা প্রপার্টিজ দেখতে পাচ্ছি? ডেফিনেটলি কম্পাউন্ড কার্ভে আমরা বলতে পারি দুটো সিম্পল কার্ভ, দুটো সিম্পল কার্ভ পরস্পর কানেক্টেড আছে, ঠিক আছে। আচ্ছা, আমি লেখার সময় ভালো করে বলি, এই যে নোটটা যে আমি তোমাদেরকে দেবো, সেই নোটেও কিন্তু আমি এরকমই লিখেছি আর কি, যে তোমরা বুঝতে পারো জানো যে দুটো সিম্পল কার্ভ কানেক্টেড আছে। কিন্তু কথাটা অ্যাকচুয়ালি সিম্পল কার্ভ না, কিন্তু সার্কুলার কার্ভ। আমি সিম্পল কার্ভ এই কারণে লিখেছি যাতে কিনা বুঝতে পারো যে সিম্পল কার্ভ মানে আমি প্রথমে বলে দিলাম একটা সিম্পল রেডিয়াস যখন কানেক্ট করবো, সেই কারণে লেখার সময় সিম্পল কার্ভ লিখেছি, ওকে, যাতে তোমরা বুঝতে পারো, ভালো করে বোঝো। কিন্তু অ্যাকচুয়ালি কথাটা দুটো দুটো সার্কুলার কার্ভ, দুটো সার্কুলার কার্ভ কানেক্টেড আছে, বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো দুটো সার্কুলার কার্ভ কানেক্টেড হচ্ছে উইথ ডিফারেন্ট রেডিয়াস। তাহলে কম্পাউন্ড কার্ভের ক্ষেত্রে ডিফারেন্সটা কি হচ্ছে বা বৈশিষ্ট্যটা কি হচ্ছে, এখানে টু অর মোর কার্ভ, টু, এখানে দুটো এঁকে দেখিয়েছি, আরো হতে পারে, আরো হতে পারে, ঠিক আছে, আরো একটা কার্ভ থাকতে পারে অফ ডিফারেন্ট রেডিয়াস, তাহলে টু অর মোর কার্ভ থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা রেডিয়াস আলাদা হবে, রেডিয়াসটা ডিফার করবে, ঠিক আছে, প্রত্যেকের রেডিয়াসটা ডিফার করবে, এবং একটা কমন ট্যানজেন্ট থাকবে, একটা কমন ট্যানজেন্ট থাকবে। এবং ফোর্থ নাম্বার যেটা বলবো, যে কার্ভ দুটো, এই সিম্পল কার্ভ দুটো ডিফারেন্ট রেডিয়াসের কার্ভ বা তিনটে চারটে যাই হোক না কেন, সেগুলো সেই কমন ট্যানজেন্টের সেম সাইডে থাকবে। কিন্তু এটা কিন্তু মনে রাখবার জিনিস, সবগুলো সেম সাইডে থাকবে, সমস্ত কার্ভ গুলো সেম সাইডে থাকবে অফ কমন ট্যানজেন্ট। এই যে কমন ট্যানজেন্ট এনেছি তার সেম সাইডে সবগুলো কার্ভ গুলো থাকবে, সব এদিকে থাকলে এদিকে থাকবে, ওদিকে থাকলে ওদিকে থাকবে। ক্লিয়ার? তাহলে দুটো কার্ভ আমরা জেনে নিলাম। হরাইজন্টাল কার্ভের মধ্যে কি কি ধরনের কার্ভ হতে পারে? একটা সিম্পল কার্ভ হতে পারে, একটা হচ্ছে কম্পাউন্ড কার্ভ হতে পারে, ওকে। নাও দ্য থার্ড নাম্বার কার্ভ ইজ, তিন নম্বর যে কার্ভটা পড়বো সেটাকে বলা হয় হচ্ছে রিভার্স কার্ভ বা এস কার্ভ, ঠিক আছে, রিভার্স কার্ভ বা এস কার্ভ, রিভার্স কার্ভ বা এস কার্ভ।
এটা হচ্ছে এস কার্ভ, বুঝতে পেরেছো, বা রিভার্স কার্ভ। এটার গল্পটা কি? এটার গল্পটা হচ্ছে আমি ধরো এখান দিয়ে যাচ্ছিলাম, আমার রোড এটা, মেন রোড এটা, ঠিক আছে, ওকে, মেন রোড হচ্ছে এটা। এবার আমাকে ফাইনালি এখান থেকে এইটুকুটা যেতে পারছি না কোনো কারণে, ঠিক আছে, আমাকে যেতে হবে আবার এখান থেকে, ওকে। সেই কারণে মাঝখানে আমরা যেটা প্রোভাইড করি, দিস ইজ দিস, এটাকে বলবো আমরা এস কার্ভ বা রিভার্স। আচ্ছা, এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো সেটা হচ্ছে রিভার্স কার্ভটাও, আমি এই কার্ভটা এখানে শেষ হচ্ছে, ওকে, আবার এই কার্ভটা এখানে শেষ হচ্ছে, আবার এটা এখান থেকে স্টার্ট হচ্ছে। চলো আমি এরকম করি, দেখো, ছাড়ো, অত কমপ্লিকেটেড করবার দরকার নেই, অত কমপ্লিকেটেড করলে মুশকিল করে দিই, ছাড়ো বাদ দাও। তো কার্ভটা, তাহলে এখানে দেখো দুটো জিনিস ভালো করে, প্রথমে যে এখানে একটা আমরা সার্কুলার কার্ভ দিচ্ছি, এখান থেকে এইটুকুটা, এটা একটা সার্কুলার কার্ভ। আবার এখান থেকে এইটুকুটা মানে এই দিকে যদি আমরা রেডিয়াস ধরি, তাহলে এটা একটা রেডিয়াসের কার্ভ, এটা ধরে নেওয়া হচ্ছে R1 রেডিয়াসের কার্ভ। আবার এদিকে একটা কার্ভ দিচ্ছি, সেটা ধরে R2 রেডিয়াসের কার্ভ। তাহলে দুটো কার্ভ, এটাও তো একটা কম্পাউন্ড কার্ভই হচ্ছে, কিন্তু কিন্তু ডিফারেন্সটা কি? কম্পাউন্ড কার্ভে আমরা কমন ট্যানজেন্টের সেম দিকে থাকে কার্ভেচার গুলো, কিন্তু এখানে একটা কার্ভেচার এই দিকে, তো একটা কার্ভেচার এই দিকে, ওকে। এইটাকেই বলা হয় হচ্ছে রিভার্স কার্ভ, বুঝতে পেরেছো? যখন দুটো কার্ভের কার্ভেচার গুলো দুটো অপোজিট দিকে হবে, সেই জন্য এটাকে রিভার্স বলা হয়েছে, বা এস কার্ভও বলা হয়। প্রোভাইডেড এই এস কার্ভে কিন্তু আমার যে 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 রকম ভাবে আমার এই মুভমেন্টটা হচ্ছে, ঠিক আছে, যে মুভমেন্ট আছে, যে অ্যাঙ্গেলে মুভমেন্ট গুলো হয়, সেটা কিন্তু খুব স্মুথ দেওয়া হয়, ভীষণ স্মুথ দেওয়া হয়। সেই জন্য এস কার্ভ কিন্তু রেলওয়েতেও ইউজ করা হয় খুব, ওকে। এস কার্ভ ইজ ইউজড ইন রেলওয়ে বিকজ এখানে আমার যে তোমার আমি যে অ্যাঙ্গেলটা দিই, ঠিক আছে, হরাইজন্টাল অ্যাঙ্গেলটা দিই, ওকে, এই কার্ভটা দিয়ে, সেটা কিন্তু ভীষণ স্মুথ দেওয়া হয়। তো বুঝতে পারছো, রেলওয়েতে স্মুথ কার্ভ ইজ রিকোয়ার্ড, কেন কি রেল এরকম শার্প, মানে বা ট্রেন এরকম শার্প কার্ভে নিতে দেখাতে পারে না, তো এই কার্ভটা কিন্তু ওখানে ইউজ হয়, ওকে। তাহলে এই গেল হচ্ছে আমার এস কার্ভ বা রিভার্স কার্ভ। তাহলে আমাদের থার্ড পেয়ে গেলাম, থার্ড হচ্ছে রিভার্স কার্ভ। তাহলে রিভার্স কার্ভ কিছুই না, রিভার্স কার্ভের বৈশিষ্ট্য যদি আমি ফাইন্ড আউট করি, তাহলে হচ্ছে এটাও এক ধরনের কম্পাউন্ড কার্ভিং, এটা এক ধরনের কম্পাউন্ড কার্ভ। তাহলে কি থাকে সেখানে? অপোজিট ডিরেকশনে থাকে, অপোজিট ডিরেকশনে কার্ভেচার গুলো থাকে, অপোজিট ডিরেকশন কার্ভেচার, ঠিক আছে। এটা হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে রিভার্স কার্ভের, ওকে, ঠিক আছে, রিভার্স কার্ভের, ওকে। দ্য নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে স্যার, খুব রিভার্স ইম্পর্টেন্ট। কার্ভে কি সবসময় রেডিয়াস দুটো সেম থাকে নাকি আলাদা থাকে? না না, আমি বললাম সেমও থাকতে পারে, আলাদাও থাকতে পারে, ডিপেন্ড করবে, হ্যাঁ। সেমও থাকতে পারে, আলাদাও থাকতে পারে, ও, ঠিক ওরা আছে, কোনো অসুবিধা নেই তাতে? না, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। জেনারেলি সেম রাখা হয়, জেনারেলি সেম রাখা হয়, ঠিক আছে। ডিপেন্ড করবে, বুঝলে তো, তুমি কোথায় কিরকম দিচ্ছ, তবে জেনারেলি সেমই থাকে। সেম না হলে এক্স্যাক্টলি এস এস ফর্ম করা মুশকিল হয়ে যায়, তো জেনারেলি সেম থাকে, বাট চেঞ্জ হলেও হয়তো হতে পারে মেবি, ঠিক আছে। যদি বা আমাকে আরেকটুখানি তবু এটা বললে যখন আগে আমি আরেকটুখানি কনফার্ম হয়ে নেবো, আমি কোনো একটা আমি বলে দিলাম সেটা ভুল হয়ে গেল পরে দেখলাম, চেক করবো, বাট জেনারেলি সেম থাকে, ওকে। আচ্ছা, এবার চলে আসি, চলো আমরা পরের কার্ভটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কার্ভ, সেটা হচ্ছে ট্রানজিশন কার্ভ, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা ছোট প্রশ্ন আমরা এক্সপেক্ট করতে পারি, আমি এখানে লিখছি ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভটা কি? আমরা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েই আমরা দেখি ব্যাপারটাকে, তারপরে বোঝার চেষ্টা করি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। ধরো এই আমার একটা যাচ্ছিল, যে সেখান থেকে আমার এই রাস্তায় যাবো, এই রাস্তায় যাবো, ওকে।
আচ্ছা, এবার আমি ধরো এখান থেকে আমার চেঞ্জ হচ্ছে, তো তাহলে আমি এখান থেকে একটা কার্ভ দেব। ওকে, আমি এখান থেকে একটা সিম্পল কার্ভ লাগাচ্ছি, যেটা আমার এখানে মিশছে। তারপর এখান থেকে আমার একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমার সিম্পল কার্ভ একটা। এই দুটো আমার পয়েন্টে এখান থেকে এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, সো আমরা একটা এখানে সিম্পল কার্ভ প্রোভাইড করলাম। এবার এইভাবে যদি আমি সিম্পল কার্ভ প্রোভাইড করি ডিরেক্ট, ঠিক আছে, তার মানে কি সিম্পল কার্ভ প্রোভাইড করা যাবে না? অন্যান্য জায়গাতে প্রোভাইড করা যাবে, কখন কেন করা যাবে করা যাবে না সেটা পরে আসছি। বাট ধরো আমি এটা প্রবলেম, আমি এটা সিম্পল কার্ভ প্রোভাইড করার ক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ করে। কি প্রবলেম সেটা তারপর আমরা কনসিডারেশন আসছি। ধরো আমরা এখানে একটা সিম্পল কার্ভ প্রোভাইড করলাম। এবার ধরো তুমি এখানে দাঁড়িয়ে যাচ্ছ, ভালো কথা, ঠিক যে এই পয়েন্টটা এলে, ঠিক যখন তুমি এই পয়েন্টে এলে, আপ টু এই পয়েন্ট এর আগে অবধি, ঠিক আছে, এর আগে অবধি তোমার কাছে কি ছিল? কার্ভেচার, রেডিয়াস, ঠিক আছে। এই স্ট্রেট, এটা তো স্ট্রেট লাইন ছিল, এটা স্ট্রেট লাইন হবে। তাহলে এখান থেকে যখন স্ট্রেট লাইনে তুমি যাচ্ছ, তো স্ট্রেট লাইনের কি হয়? রেডিয়াস কি হয়? ইনফিনিটি হয়। স্ট্রেট লাইনে তো কোনো রেডিয়াস হয় না, বুঝছো, এটা ইনফিনিটি রেডিয়াস হয়। ওকে, আচ্ছা, তাহলে স্ট্রেট লাইনের রেডিয়াস ইনফিনিটি যদি হয়, ওকে, তাহলে তোমার এখানে এই রাস্তাতে স্ট্রেট লাইনে চলবার জন্য তোমার কোনো সুপার এলিভেশনের দরকার পড়বে না। ঠিক আছে, তোমার সুপার এলিভেশন কি দরকার পড়বে? সুপার এলিভেশন কি জিনিস? সুপার এলিভেশন হচ্ছে যখন আমরা কোনো টার্নিং, হরাইজন্টাল টার্নিং, আমি সুপার এলিভেশন কি সেটা নিয়ে বলছি একটু পরে, একটা কার্ভগুলো পড়ে নিই, ওটার ব্যাপারে একটু ডিটেল বলবো। যখন আমরা টার্ন নিই তখন কি হয়? টার্ন নিলে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, একটা কাজ করে ওই বস্তুর উপর। সে কি করে? বস্তুটাকে বাইরে ছুড়ে দেওয়ার চেষ্টা করে। সেইটাকে কাউন্টার করবার জন্য আমরা কি করি? রাস্তার ওই দিকটাকে, বাইরের দিক থেকে, আউটার সারফেসকে একটু উঁচুতে তুলে দিই। হ্যাঁ, সেটাকে আমরা বলি সুপার এলিভেশন। তাহলে যখন আমরা স্ট্রেট লাইনে চলছি তখন রেডিয়াস ইজ ইনফিনিটি, এবং আমার এখানে কিন্তু কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স আসছে না, সেন্ট্রিফিউগাল ফোর্স আসছে না। সো কি হচ্ছে? আমার এখানে কোনো সুপার এলিভেশনও লাগছে না, ইকুয়াল টু 0, সুপার এলিভেশন লাগছে না। বাট যেই তুমি এই পয়েন্টটা ক্রস করে গেলে, যেই তুমি এই পয়েন্টটা ক্রস করলে, একদম শার্প পয়েন্ট যেই ক্রস করলে, তখনই তোমার কি হলো? এখানে এসে কিন্তু তোমার আর একটা পার্টিকুলার রেডিয়াস হয়ে গেল, সেই R1, এটা একটা পার্টিকুলার রেডিয়াস আছে, R1। তাহলে আর কিন্তু এখন R1 হয়ে গেল। এন্ড অ্যাকর্ডিংলি যেই R1 হয়ে গেল, তখন একটা টার্ন চলে এলো, একটা বাঁক চলে এলো। আর বাঁক যখনই আসবে তখনই তোমার সুপার এলিভেশন প্রোভাইড করতে হবে। সো সে সুপার এলিভেশন ইকুয়াল টু ই হয়ে গেল, ঠিক আছে, সে সুপার এলিভেশন ইকুয়াল টু ই হয়ে গেল। তাহলে জাস্ট এই পয়েন্ট আবার ভালো করে খেয়াল করবো, মানে একদম প্র্যাকটিক্যালি বোঝবার চেষ্টা করো। থিওরিটিক্যালি তো এটা করা যেতে পারে, অসুবিধা নেই, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো। এই পয়েন্টে এসে, ঠিক এই পয়েন্ট, এইখানে যখন শেষ হচ্ছে তখন আর ইনফিনিটি ই ছিল, আর জাস্ট এই পয়েন্টটা ক্রস করেই আবার আর ইকুয়াল টু আর হয়ে গেল, আর ই ইকুয়াল টু ই হয়ে গেল। ফলে এইটা, এই যে হুট করে যে চেঞ্জটা হবে, সেই হুট করে চেঞ্জটাতে কিন্তু প্যাসেঞ্জারের ভীষণ ভাবে ডিসকমফর্ট হবে। এটা কিন্তু প্যাসেঞ্জার নিতে পারে, একটা বিশাল জার্কিং হবে, বিশাল একটা বলবো একটা হুলুস থুলুস ভেহিকেলের মধ্যে ঘটনা ঘটতে পারে। এবং যদি ভীষণ স্পিডে থাকে তাহলে এখানে কিন্তু ভেহিকেলটা উল্টে যাওয়ারও চান্স থাকবে, ভেহিকেলটা হুট করে উল্টে যাওয়ার চান্স থাকবে। তো এই জিনিসটাকে কনসিডারেশনে রাখার জন্য কি করা হয়? এই জিনিসটা কনসিডারেশনে রাখার জন্য কি করা হয়? আমরা এখানটায় একটা সার্কুলার কার্ভ এবং এই স্ট্রেট লাইনের মাঝখানে আমরা আরো একটা কার্ভকে প্রোভাইড করি। কি করে করি? এখানে সার্কুলার কার্ভটা আছে, আমরা কি করি? আমরা হচ্ছে এরকম একটা কার্ভ, এখানে এরকম একটা কার্ভ, আর তার মাঝখানে আমরা সার্কুলারটাকে ফিট করি। আগে যে সার্কুলার কার্ভটা এরকম ছিল, বুঝতে পেরেছো? আগে আমাদের সার্কুলার কার্ভটা এরকম ছিল, কিন্তু আমরা সেটাকে না করে আমরা এখন কি করলাম? আমরা এই স্ট্রেট লাইন এবং এই সার্কুলার কার্ভ
এর মাঝখানে যে রেড কালার দিয়ে যেটা দেখিয়েছি, এই একটা একটা অদ্ভুত ধরনের আমরা একটা কার্ড প্রোভাইড করি, যেই কার্ডটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন কার্ড। যে কার্ডটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন কার্ড। ট্রানজিশন কার্ডের তাহলে কি, ট্রানজিশন কার্ডটা কেন প্রোভাইড করা হচ্ছে? ট্রানজিশন কার্ডটা প্রোভাইড করা হচ্ছে এই যে এইখানে আমার আর ইনফিনিটির থেকে আর কে আর ওয়ান অব্দি নিয়ে যাওয়ার জন্য, আবার এখানকার এই আর ওয়ান কে আমার আর ইনফিনিটি নিয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে ট্রানজিশন কার্ভের ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে ট্রানজিশন কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ, ট্রানজিশন কার্ভ ইজ এরকম একটা কার্ভ যার রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট নয়। এখন অবধি আমরা যে কটা কার্ভ পড়েছি, কম্পাউন্ড কার্ভও বলো না কেন, সেই কম্পাউন্ড কার্ভে কিন্তু দুটো আলাদা আলাদা কার্ভ ছিল, কিন্তু যে দুটো আলাদা আলাদা কার্ভ ছিল তাদের রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, এই কার্ভটা ওই কার্ভটা দুটো রেডিয়াস আলাদা হতে পারে, কিন্তু একটা যে কার্ভ তার রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখন আমরা প্রথম একটা কার্ভের ব্যাপারে পড়ছি যার কিন্তু থ্রু আউট দ্য কার্ভ আমার রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট নয়। হ্যাঁ, মানে একদম এই পয়েন্ট দেখি, এই পয়েন্টের রেডিয়াস হচ্ছে ইনফিনিটি, আর এই পয়েন্টের রেডিয়াস কত আর, এই পয়েন্টের রেডিয়াস হচ্ছে ইনফিনিটি, এই পয়েন্টের রেডিয়াস হচ্ছে আর ওয়ান, মানে আর ওয়ান এখানে যে আর ওয়ান ধরো আমি আরই বলছি, ঠিক আছে, বলতে আমার সুবিধা হবে, ধরো এটা আর, আবার এইখানটার রেডিয়াস কত আর, আর এই পয়েন্টের রেডিয়াস কত ইনফিনিটি। তাহলে ট্রানজিশন কার্ভ ইজ এরকম টাইপের একটা কার্ভ যার কিন্তু থ্রু আউট দ্য কার্ভ রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট থাকে না। তাহলে আমরা চলো পয়েন্টগুলো লিখি। ট্রানজিশন কার্ভ ইজ সামথিং যার রেডিয়াস ইজ নট কনস্ট্যান্ট। ঠিক আছে, ইট ভ্যারিজ ফ্রম কি না ইনফিনিটি টু আর and again from r to infinity. ফার্স্ট পার্টটা ইনফিনিটি টু আর এ যাচ্ছে, সেকেন্ড পার্টটা আর টু ইনফিনিটি আসছে। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাকে বলা হয় ট্রানজিশন কার্ভ। তাহলে ট্রানজিশন কার্ভটা কেন প্রোভাইড করা হচ্ছে? ট্রানজিশন কার্ভটা প্রোভাইড করা হচ্ছে একটা স্ট্রেট লাইনের সঙ্গে সার্কুলার কার্ভকে যখন ইনস্ট্যান্টলি লাগিয়ে নিচ্ছি, তখন কি হচ্ছে, এই একটা প্রবলেম আসছে, হট করে রেডিয়াস চেঞ্জ হয়ে যাচ্ছে, হুট করে সুপার এলিভেশন রিকোয়ার্ড হয়ে যাচ্ছে। তো আমরা সেইটাকে ইজি করবার জন্য, স্মুদার কি বলবো, ভেহিকলদেরকে স্মুদার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা কি করি, একটা ট্রানজিশন কার্ভ লাগাই, সেটা আস্তে 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 রেডিয়াসটা বাড়ে এবং আস্তে 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 আমরা এর মধ্যে সুপার এলিভেশনটা অ্যাড করি, এবং এখানে সুপার এলিভেশন ইকুয়াল টু 0 থেকে এখানে সুপার এলিভেশন ইকুয়াল টু ই হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমার ট্রানজিশন কার্ভ। আচ্ছা, তাহলে ট্রানজিশন কার্ভের আরো একটা বৈশিষ্ট্য কি? আরো একটা বৈশিষ্ট্য এটা দাঁড়ালো যে ট্রানজিশন কার্ভ ইজ প্রোভাইডেড বিটুইন এ স্ট্রেট লাইন অ্যান্ড এ সার্কুলার কার্ভ। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন এবং একটা সার্কুলার কার্ভের মধ্যে কিন্তু আমার ট্রানজিশন কার্ভকে প্রোভাইড করা হয়। তাহলে এটাও কিন্তু একটা পয়েন্ট যে ইট ইজ, আনসারটাকে আমি এখানে লিখছি। তাহলে এটা আরো একটা পয়েন্ট কি পেলাম, ইট ইজ প্রোভাইডেড ইন বিটুইন, আমি সংক্ষেপে লিখছি, বিটুইন এ স্ট্রেট অ্যান্ড এ সার্কুলার। ওকে, একটা স্ট্রেট লাইন এবং একটা সার্কুলার কার্ভের মাঝখানে এটা দেওয়া হয়। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এই যে যখন আমি যখন সার্কুলার কার্ভটা আমি দিচ্ছিলাম উপরে, আগে সার্কুলার কার্ভে যে দিচ্ছিলাম দুটো জায়গার মধ্যে, এখন আমি ট্রানজিশন কার্ভটা দেওয়ার পরে, এই যে ট্রানজিশন কার্ভটা দেওয়ার ফলে কি হচ্ছে, এই সার্কুলার কার্ভের পজিশন আগে এখানে ছিল, ভালো করে খেয়াল করুন, এখন সার্কুলার কার্ভের পজিশনটা কিন্তু একটু নিচের দিকে নেমে গেল। তার মানে সার্কুলার কার্ভটা এখান থেকে এখানে শিফট করে গেছে, তাই তো? কিসের জন্য না, আমি যেহেতু একটা ট্রানজিশন কার্ভ দিয়েছি, সো কি হয়েছে, সার্কুলার কার্ভটা আমার টাং করে নিচের দিকে নেমে গেছে। ওকে, এই জিনিসটাকে বলা হয় শিফট, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে শিফট। এটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, এটাকে বলা হয় হচ্ছে শিফট, শিফট অফ সার্কুলার কার্ভ ডিউ টু প্রোভাইডিং অফ ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভ দেওয়ার জন্য আমার সার্কুলার কার্ভের কিন্তু একটা শিফট ঘটে। যদি তুমি একদম এখানে সার্কুলার কার্ভ দিতে, কিন্তু যদি ট্রানজিশন কার্ভ দাও, তাহলে এটা কিন্তু এখানে শিফট করে যায়। এই শিফট এটাকে
বলা হয় হচ্ছে, এটাকে লেখা হয় হচ্ছে L/s²/24R। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেয়। শিফট কি? শিফট ইকুয়াল টু হচ্ছে L/s²/24R। এটাকে বলা হয় হচ্ছে শিফট। শিফট কোন জিনিসটা ফিজিক্যালি আমি তোমাদেরকে বলে দিলাম, বুঝে গেছো? এই শিফটের মানটা মনে রাখবে। যেখানে এলএস কি, এলএসটা কি, এলএসটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্রানজিশন কার্ভ। এই লেন্থ অফ দ্য ট্রানজিশন কার্ভটাকে বলা হচ্ছে এলএস। ওকে, এলএসটা লিখে নাও। এলএসটা কি? এলএসটা হচ্ছে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ। এই যে ট্রানজিশন কার্ভ, এই যে লেন্থ, এটাকে বলা হচ্ছে এলএস। ওকে, আর আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার কার্ভ। আরটা কি? রেডিয়াস অফ সার্কুলার কার্ভ। তোমাকে অনেক সময় অবজেক্টিভে কোয়েশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে? এলএস বলে দিল বা আর বলে দিল, এলএস আর বলে দিল, দিয়ে বলো শিফট কত বলো। ওকে, বা শিফট বলে দিল, দিয়ে বলো লেন্থ অফ ট্রানজিশন কার্ভ কত। সো তোমাকে এই ধরনের ছোট প্রশ্ন কিন্তু দিতে পারে। সো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে শিফট ইকুয়াল টু L/s²/24R। ওকে, ঠিক আছে? তাহলে ট্রানজিশন কার্ভের আমাদের ব্যাপারে পড়ে নিলাম। স্যার বলো। স্যার এটা সার্কুলার কার্ভের শিফট নাকি স্যার ট্রানজিশন কার্ভের শিফট, স্যার ফর্মুলাটা? না, এটা তো সার্কুলার কার্ভটাই শিফট করছে। ট্রানজিশন কার্ভ দেওয়ার জন্য সার্কুলার কার্ভটা শিফট করলো। আচ্ছা স্যার, বুঝতে পারছো তো? ওকে স্যার। শিফট হ্যাঁ স্যার। কে শিফট করলো? শিফটটা করলে তো দেখো, আমরা আলটিমেটলি প্রোভাইড করতে হবে আমাকে সার্কুলার কার্ভই। আমি কার্ভ প্রোভাইড করবো। এবার কার্ভটা হুট করে প্রোভাইড করলে প্রবলেম আসছে, সেই জন্য মাঝখানে আমি ট্রানজিশন কার্ভ দিয়েছি। ওকে, এবং ট্রানজিশন কার্ভ দেওয়ার জন্য আমার কার্ভটা অ্যাকচুয়ালি যে কার্ভটা প্রোভাইড করতাম সার্কুলার কার্ভটা, সেটা টুক করে শিফট করে গেল। কিসের জন্য? এই যে বুঝতে পারছো, আমি স্মুথ আর স্লোপ দেওয়ার জন্য। স্লোপ তো বলা ভুল, স্মুথ আর কি বলবো, হরাইজন্টাল গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে ট্রানজিশন কার্ভ গেল। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে? একটু বলো। তাহলে আমি পরের হ্যাঁ স্যার, পার্টটা, ক্লিয়ার। পরের আরেকটা ছোট্ট জিনিস রয়ে গেল। আরেকটু ছোট্ট জিনিস, আরেকটা ছোট্ট ইয়ে রয়ে গেছে ভাগ। সেটাকে বলা হয় হচ্ছে লেমিনেস্কেট, লেমিনেস্কেট কার্ভ। আমি এখানে লিখে দিই, হ্যাঁ, এই পার্টটা। লেমিনেস্কেট কার্ভ। লেমনিস্কেট কার্ভটা কি? এটা জাস্ট হালকা করে তোমরা জেনে রাখো। লেমনিস্কেট কার্ভটা হচ্ছে কি, যখন ধরো আমরা কি বলবো, সিটির মধ্যে, কোন সিটির মধ্যে যখন আমরা কি বলবো, একটা কার্ভ দেবো ধরো, হ্যাঁ, একটা এরকম কার্ভ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি ট্রানজিশন কার্ভের যে প্রপার্টি গুলো, সেগুলোকে ওইভাবে এক্স্যাক্টলি ফলো করতে পারি না। এক্স্যাক্টলি আমরা ওইভাবে ফলো করতে পারি না, বাট বলা যেতে পারে লেমনিস্কেট কার্ভ ইজ আ সিমিলার টাইপ অফ ট্রানজিশন কার্ভ। কিন্তু এখানেও গল্পটা সেই ওরকমই, মানে এটা মোটামুটি বলতে পারি স্ট্রেট লাইন থেকে আস্তে 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 স্মুথ করে ঘুরে গেল। ঠিক আছে, এটাও ইজ টাইপ অফ ট্রানজিশন কার্ভ, বাট হ্যাভিং সাম একটুখানি ডিফারেন্ট প্রপার্টিজ যুক্ত। বুঝতে পেরেছো? বাট মাথায় রাখতে হবে কি, এটা সিটিতে প্রোভাইড করা হয়। ওটা দেখতে মোটামুটি কিরকম হয় আমি হালকা করে একটু বলি। সেটা দেখতে তোমার যে ধরো এরকম, আমি ইয়ে হয়, সেটা দেখতে মোটামুটি এরকম হয়। এটা হয়ে যায় লেমনেস্কেট কার্ভ। ঠিক আছে, লেমনেস্কেট কার্ভটাকে আমরা এইভাবে প্রপার্টিটাইজ করি। তার এটা হয়ে যায় মেজর অ্যাক্সিস, এই যে এখান থেকে এই কার্ভটা, এটা হয়ে যায় মাইনর অ্যাক্সিস, আর এখান থেকে এটা হয়ে যায় পোলার রে। পোলার রে একটা অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেল এবং পোলার রে তোমার হচ্ছে কি বলবো, এই যে ডিসটেন্স, এই দুটোর বেসিসে আমরা এই কার্ভটাকে প্লট করি। বাট মেইন পার্ট অফ দ্য কার্ভ ইজ দিস। এই যে এটা হচ্ছে মেইন পার্ট অফ দ্য কার্ভ। ওকে, তোমাকে এইটুকু জেনে রাখলেই হবে, এর চেয়ে বেশি খুব একটা জানার দরকার নেই। লেমনেস কার্ভ ইজ দ্য সিমিলার টাইপ অফ ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভের মতো সিমিলার টাইপ, হ্যাভিং আস কি বলে, মানে একটুখানি ডিফারেন্ট তার প্রপার্টিজ। ঠিক আছে, সেখানে মেজর অ্যাক্সিস থাকে, মাইনর অ্যাক্সিস থাকে, পোলার রে থাকে। ঠিক আছে, এই দুটোর, এইগুলোর বেসিসেই আমরা হচ্ছে তোমার কার্ভটাকে ড্র করি। ওকে, এর চেয়ে বেশি এটার থেকে আর কিছু জানবার দরকার নেই।
স্যার ওকে, পোলার রে তাহলে এই মানেটা গেল কি হচ্ছে স্যার? আমাদের। হ্যাঁ, স্যার পোলার রে যেটা বলেছে সেটার মানেটা কি স্যার? পোলার রে হচ্ছে তোমার পোলার কনসেপ্ট, কথার কনসেপ্টটা আমরা জানি না। তোমার ইউটিউবে কি ইয়ে দেখেছিলে ওই যে আরে আমার ভুলে যাবে, মোর সার্কেল, ঠিক আছে? মোর হ্যাঁ হ্যাঁ সার্কেলে ওখানে একটা পয়েন্ট থাকে, পি পয়েন্ট থাকে, বুঝতে পেরেছো তো? যে পয়েন্টটার রেসপেক্টে আমরা বার করি, যে আমরা যে পয়েন্টটা কনসিডার করছি অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? সেই মানে পোলার মানে বোঝাই তারা মোর সার্কেল দিয়ে বোঝাই, তাহলে তোমার পোলার এটা বুঝতে একটুখানি সোজা হবে। আমরা যখন একটা মোর সার্কেল কনসিডার করি, ঠিক আছে, এবার কোন জায়গা থেকে ধরো আমি ধরো এই আমার এই জিনিস আছে, এখানে ধরো আমি একটা এই নম্বর একটা প্লেন, যে প্লেনে ধরো এই আলফা অ্যাঙ্গেল, এই প্লেনে আমি আমি স্ট্রেস জানতে চাই, শিয়ার স্ট্রেস, মেজর, তোমার হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস, এগুলো আমি জানতে চাই, কি বলে আমার নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস আমি ধরো এই প্লেনে জানতে চাই। তাহলে এক্স্যাক্টলি আলফা অ্যাঙ্গেলে আমরা দুটো ভাবে করতে পারি। এখান থেকে আমরা ধরো 2 থিটা, এই 2 আলফা যদি টেনে নিয়ে সেই পয়েন্টে আমরা ওই পয়েন্টটা পেয়ে যাই, এটা একটা জিনিস পেতে পারি। আরেকটা ভাবেও আমরা এই পয়েন্টটাকে পেতে পারি। সেটা কিভাবে পেতে পারি? আমরা প্রথমে একটা মেজর অ্যাক্সিস প্লেন আর মাইনর অ্যাক্সিস প্লেনের প্যারালালি আমরা একটা পয়েন্ট টেনে নিয়ে, এই ক্ষেত্রে যেমন এইটা হবে পোলার পয়েন্ট বার করে নিই, বুঝতে পেরেছো? পি পয়েন্ট বার করে নিই। তারপর কি পি পয়েন্টের সাথে আলফা কোণ করে, পি পয়েন্টের সাথে যে আলফা কোণটা করে আমরা এই পয়েন্টটা পেতে পারি। তো পোলার পয়েন্ট এই ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই লেমনিস্কেট কার্ভের ওইটা হচ্ছে এমন একটা পয়েন্ট যার বেসিসে তুমি অ্যাঙ্গেল গুলোকে টেনে 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 তুমি বিভিন্ন পজিশনের কার্ভের কোথায় কি কি প্রপার্টি সেগুলো পাবে, ঠিক আছে? পোলার পয়েন্ট ইজ এরকম টাইপ অফ একটা কমন পয়েন্ট, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে যে এরকম টাইপ অফ একটা কমন পয়েন্ট, যেই পয়েন্ট থেকে ওই কার্ভের বিভিন্ন প্রপার্টিজ গুলোকে ডিফাইন করা যায়, একদম সোজা বাংলায় বললে, বুঝতে পেরেছো? যেমন এক্ষেত্রে হ্যাঁ স্যার ঠিক আছে। ওই ওই ওইটা একবার দেখে নেবে। হ্যাঁ, কারণ কি এত ডিটেলে বলে এটা কিন্তু ডিটেলে বোঝাতে যায় একটু সমস্যা হবে, মানে এই ক্লাসটা অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। ওখানে আমার করা আছে, তোমরা দেখে নিতে পারো। মোর সার্কেল সয়েলে যাবে, মোর সার্কেল বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল মোর সার্কেল পড়িয়েছি, ওখানে দেখে নেবে, একদম ডিটেলে বুঝে যাবে পোলার কনসেপ্টটা কি, বুঝতে পেরেছো? মানে এটা একদম একটা কমন পয়েন্ট কার্ভ, তো মানে আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে একটা কমন পয়েন্টকে আমরা কনসিডার করে নিই, যেখান থেকে আমরা সমস্ত প্রপার্টিজ গুলোকে ডিনোট করি, সেটাকে পোলার পয়েন্ট বলা হয়। ঠিক যেমন পৃথিবীর পোল কি হয়, বুঝতে পেরেছো? আমরা যত কিছু কার্ভ গুলো ওখান থেকে টানি, সো ইটস জাস্ট এ পয়েন্ট যেটা থেকে আমি সমস্ত কার্ভের সমস্ত জায়গাগুলোকে ওই পয়েন্টের রেসপেক্টে কনসিডার করি, যেখানে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস মিট করছে, সেটা পোলার পয়েন্ট হয়ে যায়। এনিওয়ে, তো এই গেল মোটামুটি আমাদের কার্ভ। আচ্ছা, এই হরিজন্টাল কার্ভের ভাগগুলো থেকে আর কারো কোনো, এই পুরো ভাগ থেকে কোনোটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? যদি না থাকে সো ইয়েস, সো আই ক্যান গো অন। বুঝতে পারলে ইয়েস বলো। স্যার একদম ক্লিয়ার। গুড। বাকিরা? ওই বাকিরা? কুন্তল ইয়েস, ইয়েস, সৌরভ ইয়েস, ভেরি গুড। ঠিক ঠিক, কুন্তল আজকে অনেকদিন পরে লাইভ ক্লাস করলো, তো তো করেন। এনিওয়ে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এবার পরের পার্টে যেতে পারি। তাহলে হোয়াট ইজ কার্ভ আমাদের হয়ে গেল, এন্ড হোয়াট ইজ কার্ভের মধ্যে আমরা কি কি পড়লাম? কার্ভ কি, কার্ভ কখন প্রোভাইড করা হয়, আর একটা জিনিস পড়লাম হচ্ছে কার্ভ কত ধরনের হয়, ঠিক আছে? আমরা মূলত এই কার্ভের মধ্যে, ঠিক আছে, আমরা মূলত হরাইজন্টাল কার্ভটাকেই মেইনলি ফোকাস করে পড়ি। ভার্টিক্যাল কার্ভ নিয়ে আমাদের খুব একটা বেশি এখানে সমস্যা নেই। ভার্টিক্যাল কার্ভ প্রোভাইড করানো খুব একটা কঠিন ব্যাপার না, আর সেটা ডিটেলস আমরা ট্রান্সপোর্টেই করবো। হ্যাঁ, এখানে কার্ভের মধ্যে আমরা মূলত হরাইজন্টাল কার্ভটাকে পড়ি। ওকে, আচ্ছা, এবার এই হরাইজন্টাল কার্ভের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু শুধুমাত্র সিম্পল কার্ভটাই পড়বো, অ্যাজ পার আওয়ার সিলেবাস। সিম্পল কার্ভটাই আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে।
সো আমরা যত কিছু পড়বো এরপর প্রপার্টিজ ধ্যান ধ্যান সেটিং আউট সবই কিন্তু আমরা সিম্পল কার্ভেরই করবো। ওকে, তো চলো প্রথমে আমরা তাহলে দেখি সিম্পল কার্ভের। এবার আমরা নেক্সট যে পয়েন্টটা বলি ডিফারেন্ট প্রপার্টিজ অফ দ্য সিম্পল কার্ভ। আমরা পয়েন্ট নাম্বার 2 কি বলেছিলাম পড়তে গিয়ে প্রথমেই বেসিক প্রপার্টিজ অফ দ্য কার্ভ পড়বো। তাহলে বেসিক প্রপার্টিজ কি, সিম্পল কার্ভের বেসিক প্রপার্টিজ গুলো কি কি সেগুলো আমরা এখানে পড়বো। তাহলে চলো প্রথমে আমরা একটা ড্র করে নিই। এটা আমরা সিম্পল কার্ভ ড্র করে নিই, তাহলে সেটা করতে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, খুব সিম্পল। আবার এই আমাদের একটা ডিরেকশন ছিল, তারপর ডিরেকশন যেতে যেতে আমার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, এখান থেকে এরকম হয়ে গেল। আমরা এখানে একটা সিম্পল কার্ভ প্রোভাইড করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন নাম দিয়ে দিই। ধরে দিলাম আমরা এই নামটা দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম ধরে নাও T1, এই পয়েন্টের নাম দিলাম আমি T2। নোটসে ডিফারেন্ট নাম দেওয়া আছে। ওকে, তাতে কোনো চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা একটু কিন্তু খুব ভালো করে বুঝবে, বেসিক প্রপার্টিজটা না খুব ভালো করে বুঝবে। আমি নামটা এখানে লিখে দিচ্ছি, বেসিক প্রপার্টিজ। সিম্পল কার্ভ। ঠিক আছে। আচ্ছা, এটা ধরে নিয়েছি বি। সে দিস ইজ সি। ওকে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা আমরা অ্যাঙ্গেল অন্য কালার দিয়ে দেখাই। এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আই, আই। ঠিক আছে। ওকে, এর একটা রেডিয়াস থাকবে, রেডিয়াস আর। এর একটা কর্ড থাকবে, দিস ইজ কল্ড কর্ড, দিস কল অ্যাকচুয়ালি লং কর্ড। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা স্ট্রেট লাইন টানতে পারি, এটা একদম মাঝখানে। আমার এখানে দেখাটা একটু ভুল হচ্ছে, কিন্তু এটা একদম কার্ভের মাঝখান দিয়ে হবে লাইনটা। ঠিক আছে, এখানে একটু এই জায়গাটা উঁচু হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাঝখান দিয়ে হবে। সে দিস ইজ ও, দিস ইজ এবি সি ডি হলো, তাহলে ই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই এটাকে ও দেবো না, এটাকে এফ দিই, এটাকে ও দিচ্ছি। এই লাইনটাকে আমি এভাবে এক্সটেন্ড করে দিতে পারি। ঠিক, তো আমরা মোটামুটি কার্ভ, সেই কার্ভের বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন নোমেনক্লেচার, বিভিন্ন প্রপার্টিজ, এগুলো আমরা এখানে জানবো। ওকে, ঠিক আছে। তাহলে কি কি প্রথমে দেখো, ভালো করে জিনিস বোঝো। প্রথমে কি কি আমার প্রথম কার্ভ কোথা থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে একদম আমরা আস্তে আস্তে বুঝে বুঝে যাবো। মানে হ্যাপাজিটলি পড়বো না, নোমেনক্লেচার গুলো একদম প্রথম থেকে শুরু করতে করতে যাবো। প্রথমে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে আমাকে ঘুরতে হবে এদিকে। এই রাস্তায় যাচ্ছিলাম, প্রথমে আমাকে ঘুরতে হবে এই দিকে। তার মানে প্রথমে জিনিসটা মাথার মধ্যে খেয়াল করো, আমার এই রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তা, এই ডিরেকশন আমার প্রথমে ঘুরে গেল, তাই তো? এই ডিরেকশন থেকে আমাকে এই ডিরেকশনে আসতে হচ্ছে। তাহলে এই যে ডিরেকশন চেঞ্জ হলো, the angle of which the direction gets changed is called deflection angle. ঠিক আছে, আমরা ডিফ্লেকশন অ্যাঙ্গেল সম্পর্কে আগেও পড়েছি, এখানে আরেকবার পড়ছি। যেখানে এই লাইনটা ডিরেকশন চেঞ্জ করে এই লাইনে পরিণত হলো, তাহলে তার মানে একটা ডিফ্লেক্ট হলো। এই লাইনটা এইদিকে যাচ্ছিল, সেটা ডিফ্লেক্ট করে এদিকে চলে এলো। সো দিস ইজ কল্ড ডিফ্লেকশন অ্যাঙ্গেল। তো ফার্স্ট পয়েন্ট পেলাম আমরা হচ্ছে ফাই, যেটাকে আমরা বলবো হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, দিস ইজ ফাই হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই ডিফ্লেকশন অ্যাঙ্গেল হওয়ার জন্য এই মাঝখানে, এই যে এইটা গেল এটা গেল, তাহলে মাঝখানে এই যে একটা দেখছো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো এক্সট্রা করে। এই ডিফ্লেকশন হওয়ার জন্য মাঝখানে একটা এক্সট্রা করে অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, যেটাকে আমি আই দিয়ে দেখিয়েছি। সো নাও আই হচ্ছে আরেকটা জিনিস, আই কে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন অ্যাঙ্গেল। ইন্টারসেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার দেখো এই হয়ে গেল। এবার এবার আমরা
T1 আর T2 দুটো পয়েন্টকে আমি দেখলাম। এবার আমি যেখানে আমি কার্ডটা প্রোভাইড করব, হ্যাঁ ধরে আমি T1 পয়েন্ট পর্যন্ত আসবো, তারপরে কার্ডটা প্রোভাইড করবো, T2 পয়েন্ট পর্যন্ত কার্ডটা থাকবে, তারপর স্ট্রেট লাইনটাকে চেঞ্জ করবো। কেন? তাহলে এই যেখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে বলে। তাহলে এই যে T1 পয়েন্ট, এই T1 পয়েন্টটাকে আমরা কি বলবো? দ্য পয়েন্ট অফ কার্ভ। মানে এখান থেকে আমার পয়েন্ট কার্ভটা স্টার্ট হচ্ছে, বা স্টার্টিং পয়েন্ট অফ কার্ভ। তাহলে আমি T1 কে লিখতে পারবো হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ কার্ভ, বা পয়েন্ট অফ কার্ভ বলা হয়। পয়েন্ট অফ কার্ভ, ঠিক আছে। T2 কে একই রকম ভাবে T2 কে তুমি কি বলবে? এন্ড পয়েন্ট অফ কার্ভ, এন্ড পয়েন্ট অফ কার্ভ, বা এটাকে আরেকটা নামও বলা হয় হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্সি। ট্যানজেন্সি কেন ট্যানজেন্সি বলা হয়? এই পয়েন্ট থেকে কার্ভ শুরু হচ্ছে বলে এটাকে আমরা বলছি পয়েন্ট অফ কার্ভ। ভালো করে বোঝো, এই পয়েন্টের সামনে গিয়ে কি হচ্ছে? কার্ভ শুরু হচ্ছে, সো দ্যাট ইজ কল্ড পয়েন্ট অফ কার্ভ। বাট এই পয়েন্টের পরে গিয়ে কি শুরু হচ্ছে? ট্যানজেন্টটা শুরু হচ্ছে, বা স্ট্রেট লাইন শুরু হচ্ছে। সো দিস ইজ কল্ড, পয়েন্ট ইজ কল্ড হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্সি। তাহলে পয়েন্টগুলোর নাম কি দেওয়া হয়? পয়েন্টের পরে কি স্টার্ট হচ্ছে তার বেসিসে পয়েন্টগুলোর নাম দেওয়া হয়। এই পয়েন্টের পরে কার্ভ স্টার্ট হচ্ছে বলে এই পয়েন্টটাকে পয়েন্ট অফ কার্ভ বলা হয়। এই পয়েন্টের পর ট্যানজেন্ট স্টার্ট হচ্ছে, কেন কি এই কার্ভের উপর থেকে একটা ট্যানজেন্ট কি, স্পর্শকী বা স্ট্রেট লাইন। সো দিস ইজ কল্ড দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি। ক্লিয়ার? ওকে, আচ্ছা। নাও TE, এটা E, TE, T2, T1, T1, E, T2, দিস ইজ কি? এটাকে বলা হবে হচ্ছে তোমার লেন্থ অফ কার্ভ। এটাকে বলা হবে হচ্ছে লেন্থ অফ কার্ভ, T1, E, T2। বুঝতে পেরেছো? এই যে কার্ভের লেন্থ, ঠিক আছে, এই কার্ভটা তুমি প্রোভাইড করেছো, তার লেন্থ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস আমাদের একটুখানি জিওমেট্রির একটা ছোট্ট জিনিসকে একটু মাথায় রাখতে হবে। পরে আসতে হবে। আচ্ছা, এবার দেখো এই যে কার্ভটা তুমি ড্র করেছো, সেই কার্ভের দ্বারা, এই কার্ভের দ্বারা সবচেয়ে বড় জ্যা বা কর্ড কোনটা ধরে রাখা হয়েছে? আমরা কর্ড কোনটাকে বলি? কর্ড বা বাংলায় জ্যা, বৃত্তে জ্যা হয় না, বা কর্ড হয়। এই যে এগুলোকে বলি কর্ড, এগুলোকে বলি কর্ড, তাই তো? তাহলে এই যে তুমি যে কার্ভটা ড্র করেছো, সেই কার্ভটা সবচেয়ে বড় কোন কর্ডটাকে ধরে রেখেছে? ডেফিনিটলি T1, F, T2। T1, F, T2 টাই হচ্ছে সবচেয়ে বড় কর্ড বা জ্যা, যেটা এই বৃত্তচাপটা ধরে রেখেছে। সো T1, F, T2 is called the long chord. T1, F, T2 is called the long chord. বাংলায় বললে বৃহত্তম জ্যা। এই কার্ভটা ধরে রাখা, এই বৃত্তচাপটা ধরে রেখেছে এরকম বৃহত্তম জ্যা, ঠিক আছে। ওকে, আচ্ছা। এই যে ই পয়েন্টটা, ই পয়েন্ট হচ্ছে কি? এবার যদি কার্ভটার দিকে ভালো করে খেয়াল করো, ই পয়েন্টটা এই যে কার্ভটার সবচেয়ে টপ মোস্ট পয়েন্ট, বা সামিট পয়েন্ট, বা অ্যাপেক্স পয়েন্ট বলা যেতে পারে। ওকে, তাই বলবো আমরা। তাহলে ইটাকে বলবো আমরা সামিট পয়েন্ট বা অ্যাপেক্স পয়েন্ট। ওকে, এটাকে বলবো আমরা সামিট পয়েন্ট বা অ্যাপেক্স পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এই ই থেকে সি, এই যে ডিসটেন্স ই থেকে সি, এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো? এই ডিসটেন্সটাকে বলবো আমরা অ্যাপেক্স ডিসটেন্স। অ্যাপেক্স ডিসটেন্স মানে আমার কার্ভ এখান থেকে এখানে হচ্ছিল, তাহলে এখান থেকে আমার সেই কার্ভের অ্যাপেক্স কত দূর? এত দূরে আছে। দিস ইজ কল্ড অ্যাপেক্স ডিসটেন্স। যদি আমরা কনসিডার করি এই পয়েন্ট থেকে, আবার এই জিনিসটাকে আমরা এই পয়েন্ট এই দিক থেকে কনসিডার করতে, কার্ভের ভেতর দিক থেকে কনসিডার করতে পারি, তাহলে বলতে পারি এখান থেকে এটা এক্সটার্নাল ডিসটেন্স। মানে এই এই যে ইসি, এই যে এই জিনিসটাকে দুটো নামে ডাকা হয়। কিরকম? যদি আমরা উপর দিক থেকে দেখে নাম দিই, ঠিক আছে, তাহলে বলতে পারো যে এই পয়েন্ট থেকে তো কার্ভ কেন প্রোভাইড করতে হচ্ছে, দিস ইজ দ্য রিজন। তাহলে এখান থেকে অ্যাপেক্স এর ডিসটেন্স কত? ইসি বা সিই, তাহলে সেটা হচ্ছে অ্যাপেক্স ডিসটেন্স। আর যদি আমরা এদিক থেকে কনসিডার করি, তাহলে এখান থেকে এক্সটার্নালি কতটা আরো যেতে হচ্ছে এই পয়েন্টের ভিতরে, দিস কল্ড এক্সটার্নাল ডিসটেন্স। তো এই ইসি কে অ্যাপেক্স ডিসটেন্স বল, এক্সটার্নাল ডিসটেন্স বল। ওকে,
এটা কিন্তু গুলিয়ে ফেলো। নাও নাও এই পয়েন্টে চলে এসো, এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমরা বলি হচ্ছে মিড অর্ডিনেট, এফ, এটাকে আমরা বলি হচ্ছে মিড অর্ডিনেট। কেন মিড অর্ডিনেট বলি, কেন মিড অর্ডিনেট বলতে গেলাম, কেন কি যখন আমরা অ্যাকচুয়ালি কার্ভটাকে প্লট করব, ঠিক আছে, কার্ভটাকে যখন প্লট করব, তাহলে আমরা এরকম এইখান এই পয়েন্ট T1 পয়েন্ট আর T2 পয়েন্ট এর মধ্যে কার্ভটা প্লট করব। তাহলে আমরা প্রথমে ডিসটেন্স দিয়ে নিলাম, তারপর আমরা এইভাবে প্লট করতে পারি যে এখান থেকে একটা, এখানে অফসেট 0, এখানে অফসেট এত, এখানে একটা অর্ডিনেট আছে, এখানে একটা অর্ডিনেট আছে, এখানে একটা অর্ডিনেট আছে, এখানে একটা অর্ডিনেট আছে, এই পয়েন্টগুলোকে আমি যদি কানেক্ট করি তাহলে আমি একটা কার্ভ পেলাম। তো এই রেসপেক্টে, এই হরিজন্টাল ডিসটেন্স, এই হরিজন্টাল রেসপেক্টে এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা অর্ডিনেট। এই অর্ডিনেটটা হচ্ছে মিড অর্ডিনেট, একদম মাঝখানের অর্ডিনেট বলে দিস কল মিড অর্ডিনেট। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মিড অর্ডিনেট। এই লং কর্ডের উপর যে অর্ডিনেট গুলো দিয়ে আমি এই বৃত্তচাপটাকে দেখাতে পারবো বা বলতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো, তার মধ্যে সবচেয়ে বড় বা মাঝখানে যে অর্ডিনেট সেটা হচ্ছে মিড অর্ডিনেট। সেই জন্য আমরা ইএফ কে কি বললাম, মিড অর্ডিনেট বললাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, নাও নাও T1C কে দেখো আর T2C কে দেখো, বা তুমি এটাকে এসিও বলতে পারো বা বিসিও বলতে পারো। ঠিক আছে, এই দুটো জিনিস কি, এই দুটো জিনিস হচ্ছে ট্যানজেন্ট। এই কার্ভের স্টার্টিং পয়েন্টে একটা T1 পয়েন্ট একটা ট্যানজেন্ট ড্র করলে হচ্ছে এসি, T1C, আর T2 পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে হচ্ছে T2C। ওকে, এই দুটোকে বলা হচ্ছে ট্যানজেন্ট। তার মধ্যে এই ট্যানজেন্টটাকে বলা হচ্ছে রেয়ার ট্যানজেন্ট। কেন, কেন কি সামনেরটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। দিস ইজ কল্ড দ্য রেয়ার ট্যানজেন্ট বা ব্যাকওয়ার্ড ট্যানজেন্ট। কেন বলা হচ্ছে, কেন কি এইটাকে আমরা বলি মানে CT2B, এই ট্যানজেন্টটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে তাই লিখে নিই আমরা, চলো ওটা দিয়ে লিখি BT2C, এটা হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট, আর AT1C দিস ইজ কল্ড হচ্ছে রেয়ার বা ব্যাকওয়ার্ড ট্যানজেন্ট, ট্যানজেন্ট বা ব্যাকওয়ার্ড ট্যানজেন্ট। ঠিক আছে, ওকে। আর এটা তো রেডিয়াস অফ দ্য কার্ভ আর, এটা নিয়ে আর বলার দরকার নেই। ঠিক আছে, আর এই যে রেডিয়াস অফ দ্য কার্ভ। তো মোটামুটি গেল হচ্ছে তোমার, এই হচ্ছে টোটাল বলতে পারো যে একটা সিম্পল কার্ভে বিভিন্ন নোমেনক্লেচার, বিভিন্ন জিনিসগুলোকে চেনা, কোনটার কি নাম, কোনটা কাকে কি বলে, কিরকম ভাবে আমরা প্লট করেছি, কোনগুলো কি কনসিডারেশন করেছি, সেই সমস্ত জিনিসগুলোর কনসিডারেশন হচ্ছে এটা। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো? এখানে কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো, কোনো নোমেনক্লেচার বুঝতে না পারলে বা এক্স্যাক্টলি ঠিক করে বুঝতে না পারলে কিন্তু এরপরে যে জিনিসগুলো আমি করব, বিভিন্ন প্রপার্টিজ গুলোকে বার করব, সেটা কিন্তু অসুবিধা হবে। তো সবাই বুঝতে পারলে আমাকে একটু ইয়েস বলো তারপর করে। আরে ইয়েস, বাকিরাও বলো so that I can move on. আড্ডু করছে, ওকে, আসি করছে, ঠিক, ঠিক আছে, বুঝেছি, বুঝতে পেরেছো, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা কিছু কিছু জিনিস বার করব, কিছু কিছু প্রপার্টিজ আমরা বার করব। এগুলোতে আমরা শুধু চিনলাম, এই যে এগুলো যেগুলো পড়লাম এগুলো হচ্ছে আমরা জাস্ট নোমেনক্লেচার দিলাম, মানে জাস্ট চিনলাম, কার্ডটাকে চিনলাম ভালো করে। আচ্ছা এটাকে এটা বলে, ওটাকে ওটা বলে, ওটাকে ওটা বলে, যেটা ক্লাসে ঢুকলে ক্লাসে প্রত্যেকটা বন্ধু এগুলো নাম প্রত্যেকের সাথে চিনলে। ঠিক আছে, এবার এবার নেক্সট কাজ কি হবে, এই প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স বার করা, তুমি ডিফাইন করা আছে এই ছেলেটা এরকম, আচ্ছা ও এরকম, যদি ওকে কথা বলা হয় তাহলে ও এরকম রিয়াক্ট করে, আচ্ছা। তো এই যে বার করা বেসিক প্রপার্টিস গুলোকে এবার আমরা বার করবো, কিছু কিছু জিনিস আমরা বেসিক প্রপার্টিস গুলোকে বার করবো, কিছু কিছু জিনিসে। তার মধ্যে যেগুলো যেগুলো মেন আমরা করব সেগুলো কি কি, সেগুলো হচ্ছে প্রথমে আমরা লেন্থ অফ দ্য ট্যানজেন্ট বার করব, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট বার করবো, দ্যাট ইজ হচ্ছে T1C। আচ্ছা
আচ্ছা এটা আমি না এখানে ফরওয়ার্ড টেনজেন্ট, তো আমি এটাকে না এরকম করে না বলে এটাকে উড়িয়ে দিচ্ছি, নয়তো পরে কনফিউশন হয়ে যাবে। T1C-টাকে শুধু আমরা ট্যানজেন্ট বলি, বুঝতে পারছি? এটা আমি এটা বোঝানোর জন্য বলেছিলাম। শুধুমাত্র T1C-টাকে আমরা ট্যানজেন্ট বলি, আর এদিকে T2C-টাকে আমরা ট্যানজেন্ট বলি, ঠিক আছে? এই দুটোকে আমরা কিন্তু ট্যানজেন্ট বলে থাকি। ওকে, তাহলে চলো এবার আমরা বিভিন্ন জিনিসগুলোকে বার করব, কার্ভের বিভিন্ন প্রপার্টিজ গুলোকে বার করব। কি কি প্রপার্টিজ আছে, সরি এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, প্রথমে আমরা করবো যে ডিগ্রি অফ কার্ভ। ওকে, আচ্ছা আমি এগুলো তাহলে মুছে দিচ্ছি। এবার আমরা কিছু কিছু জিনিস বার করবো যেখান থেকে কিন্তু মেন প্রশ্ন আসে। এইটার কার্ভের মেন প্রশ্ন যে জায়গা থেকে আসে সেটা কিন্তু এই জায়গা। প্রথম হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভ মানে কি? ডিগ্রি অফ কার্ভ মানে হচ্ছে পাতিমাতা বাংলায় একদম ধরে নাও এই আমার একটা কার্ভ, এইটা ধরে নাও আমার ইউনিট লেন্থ হলো, ধরো তুমি তোমার কাছে 30 মিটারের চেন আছে, পাতিমাতা তোমার কাছে 30 মিটারের চেন আছে, তাহলে তুমি ডেফিনেটলি এই ডিসটেন্সটা কত মাপবে? 30 মিটারই মাপবে, তার বেশি তো মাপতে পারবে না। তাহলে 30 মিটারটা তোমার হচ্ছে একটা একটা ইউনিটের লেন্থ, ঠিক আছে? 1 ইউনিট লেন্থ, 1 ইউনিট লেন্থ, 1 ইউনিট লেন্থ হচ্ছে 30 মিটার। তাহলে 1 ইউনিট লেন্থ কার্ভের মাঝখানে এসে যত ডিগ্রি, এই যে থিটা, যত ডিগ্রি কোণ ক্রিয়েট করবে এটাকেই আমরা বলি হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভ, ঠিক আছে? মাথায় রেখো, হোয়াট ইজ ডিগ্রি অফ কার্ভ। প্রথম পয়েন্ট আমরা করছি হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভ কি? ডিগ্রি অফ কার্ভ হচ্ছে একটা ইউনিট লেন্থের আর্ক, এটাকে বলে ইউনিট লেন্থের আর্ক। বৃত্তচাপকে বলা হয় হচ্ছে আর্ক ইংরেজিতে। এটা ইউনিট লেন্থের আর্ক আমার মাঝখানে যে কোণটা তৈরি করবে সাবটেন্স দ্য, ওকে, ইফ দিস ইজ দ্য আর্ক। এবার আমরা একটা প্রপার্টি জানি, এটা ভালো করে জেনে নাও, এটা খুব দরকারি। কি? আমরা জানি যে রেডিয়াসের সাথে যদি এই কোণটাকে গুণ করি, এই রেডিয়াসের সাথে যদি এই কোণটাকে গুণ করি, তাহলে আমরা আর্ক লেন্থ পেয়ে যাই। সাপোজ আর্ক লেন্থ ইজ এল, যেটা এখানে 30 মিটার আছে। ওকে, ধরে নিচ্ছি আর্ক লেন্থ এল। তাহলে ফ্রম দা আমরা জিওমেট্রি বা ট্রাইগোনোমেট্রি কনসেপ্টকে ইউজ করে বলতে পারি আর ইনটু থিটা দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এল। খুব ভালো করে এটা মনে রাখো। This is the relation between R and L. This is the relation between R, L and theta. R into theta that is equal to L. Where? Mind it. That is very important. Where theta is in radian. যেখানে কিন্তু থিটাটা কিন্তু রেডিয়ানে আছে। তুমি ডিগ্রি বলে দিলে এখানে 5 ডিগ্রি, তুমি আর এর সাথে 5 গুণ করে দিলে এল পেয়ে যাবে না? পাবে না। আরটাকে থিটাটাকে প্রথমে ডিগ্রিটাকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করতে হবে। সো এখানে যে থিটাটা বসানো হয়েছে সেটা হচ্ছে রেডিয়ানের থিটা। নাও তাহলে ডিগ্রি করব কি করে? এবার আমরা জানি ডিগ্রি করতে গেলে কি করতে হয়। ধরো তোমাকে, সরি ভুল বললাম, যদি আমাকে ডিগ্রিতে দিয়ে দেয়, থিটা আমি রেডিয়ানে না বলে আমাকে ডিগ্রিতে দিতে হবে, 5 ডিগ্রি বলে দিল, তাহলে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করতে হয়? আমরা ছোটবেলায় পড়েছিলাম পাই বাই 180 দিয়ে গুণ করে নিতে হয়। তাহলে এইখানে যে থিটা এখন হয়ে গেল, থিটা ইজ ইন ডিগ্রি। তাহলে এখানে যে থিটাটা হয়ে গেল সেটা কিন্তু আমার ডিগ্রিতে হয়ে গেল। ওকে, তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি? এক্ষেত্রে আমি আর কে এইভাবে দেখাতে পারি, আর ইকুয়াল টু হচ্ছে বা এল, সরি, এক্ষেত্রে আমরা থিটাকে কিভাবে দেখাতে পারি? থিটাকে দেখাতে পারি হচ্ছে এল ইন্টু 180 বাই আর ইন্টু
এল ইন্টু 180 বাই আর ইন্টু পাই। ঠিক আছে, বেসিক্যালি এটাই হচ্ছে ডিগ্রি অফ কার্ভ, এটাই হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। ভালো করে দেখো কি, এই থিটাটাই হচ্ছে ডিগ্রি অফ কার্ভ, যে থিটাটা কিসে আছে না ডিগ্রিতে বলে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার যদি তোমাকে কোয়েশ্চেন করে কেউ যে 30 মিটার একটা তুমি চেন দিয়ে মাপছো, তুমি এটা কোনো কার্ভ প্লট করছো বা কার্ভ সেটিং করছো, 30 মিটার চেন দিয়ে করছো, দেন 30 মিটার চেনের জন্য ডিগ্রি অফ কার্ভ কত হবে? ঠিক আছে, 30 মিটার চেনের জন্য থিটা ডিগ্রি অফ কার্ভের সাথে আর এর কি সম্পর্ক হবে সেটা বলো। তাহলে সেক্ষেত্রে তুমি কি বলছো, এটা তোমার জানো, দিস ইজ দ্য রিলেশন। এই রিলেশনটাকে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট রিলেশন। এই দুটো রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যখন আমার থিটা ইজ ইন রেডিয়ান, এটা যখন রেডিয়ানে আছে, আর যখন থিটা ইজ ডিগ্রি তখন এইটা। ঠিক আছে, এবার যদি তোমাকে বললাম ডিগ্রি অফ কার্ভ বার করতে গেলে কি করতে হয়, এক একটা ইউনিট, ধরো আমরা 30 মিটার চেন দিয়ে করছি, তাহলে 30 মিটার চেনের জন্য ডিগ্রি অফ কার্ভের কি সম্পর্ক হবে থিটার সাথে আর এর, সেটা হবে হচ্ছে থিটা ইকুয়ালস টু এল এর জায়গায় লিখে দেবো আমি 30 ইন্টু 180 করবো ডিভাইডেড বাই আর ইন্টু পাই। তাহলে এটা তুমি ক্যালকুলেটরে যদি সলভ করো দেখতে পারবে তুমি আসবে হচ্ছে 1719 বাই আর। আমি উল্টো বললাম গো, আই থিঙ্ক আমি কিছু একটা উল্টো বলেছি হতে পারে। এনিওয়ে মেইনলি এটা দেখে নিও, ঠিক আছে? ওর থেকে হতে পারে আমার উল্টো হয়ে গেছে, যাই হোক এনিওয়ে, বাট গল্পটা হচ্ছে এটা যে আর এর সাথে থিটার সম্পর্ক এরকম। ঠিক আছে, এটা করে কত আসবে দেখবে, বা উল্টোটা হতে পারে যে আর এদিকে গেল থিটা নিচে নামিয়ে দিলাম, আরটাকে উপরে দিলাম থিটাটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে যে গল্পটা হবে সেটাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি সম্পর্ক। হ্যাঁ, 30 মিটার চেনের জন্য কতটা হয় সেটা একবার করে রাখবে, 1719 হয় এই গুণ করে। ঠিক আছে, ওইটা একবার করে রাখবে ঘরে। আর সম্পর্কটা কিন্তু এটা, রিলেশন হচ্ছে এটা। ঠিক আছে, আর থিটা ইকুয়াল টু এল, এটা হচ্ছে মেন গল্প। সেখান থেকে থিটাটা যদি ডিগ্রিতে যাবে রেডিয়ানে কনভার্ট করে কত আসছে সেটা আমরা বললাম। ওকে, ঠিক আছে, নাও এবার আমরা আসবো। বলো স্যার, এটা আমাদের প্রয়োজনীয়তা কি স্যার? মানে এটা বের করবো কেন? জোরে বলো, শুনতে পাচ্ছি না, জোরে বলো। স্যার এটা প্রয়োজনীয়তা কেন? স্যার এটা বের করবো কেন? মানে বাস্তবে কি স্যার এর মানে অ্যাপ্লিকেশনটা কি স্যার? বাস্তবের অ্যাপ্লিকেশন হচ্ছে ধরো তোমার থিটার সাথে আরে দেখো আমরা কোনো, এই যে ডিগ্রি অফ কার্ভ, এটা কেন দরকার? ডিগ্রি অফ কার্ভ হচ্ছে আমরা কোনো কার্ভকে না ফিজিক্যালি বলবার, এটা হচ্ছে আমাদের মাধ্যম। আমরা কোনো একটা কার্ভ, এই এখানে কি বলবো, ধরো তোমার একটা কার্ভ আছে, হ্যাঁ ধরো, তুমি ধরো এখন ধরো যেই হিসেবে চাকরি পেয়েছো। ঠিক আছে, এবার তুমি একজনকে বলছো জানিস তো আমার ওখানে একটা কার্ভ সেটিং হবে মোটামুটি 6 ডিগ্রির কার্ভ। ও তো যাই বললাম না আমারটা 5 ডিগ্রির কার্ভ আছে। তো এই যে ডিগ্রি অফ কার্ভ দিয়ে আমরা বুঝতে পারি কার্ভটা কিরকম। তাহলে 5 ডিগ্রি কার্ভ মানে কি? 5 ডিগ্রি কার্ভ মানে হচ্ছে এখানে থিটা হয়ে গেল 5 ডিগ্রি। আর সাধারণত আমরা 30 মিটার চেন দিয়ে সমস্ত কিছু করি, বা 30 মিটার চেন দিয়ে 30, এটা আমরা ধরে নিই 30 মিটার চেনের জন্য, বুঝতে পারছো? 30 মিটার চেনের জন্য এই থিটা ডিগ্রি অফ কার্ভ এবং অ্যাঙ্গেলের কি সম্পর্ক হবে, সেই সম্পর্কটা আমরা এটাতে বার করি। আর রেডিয়াসও জানতে পারবো, হ্যাঁ রেডিয়াসটাও জানতে পারবো, ডিগ্রিটা হ্যাঁ, জানবো। রেডিয়াস জানতে পারবো, এক্স্যাক্টলি রেডিয়াস জানতে পেরে যাবে, রেডিয়াসও জানতে পেরে যাবে। ওকে, বাট মেইনলি ডিগ্রি অফ কার্ভের ফিজিক্যালি দরকার হচ্ছে এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি কার্ভকে, এত ডিগ্রি অফ কার্ভ, এত ডিগ্রি অফ কার্ভ। ওকে, আর সেই ডিগ্রি এবং রেডিয়াস এর সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে এটা। এবার এখানে তোমার 30 মিটার চেন দিয়ে যদি করো তাহলে সম্পর্কটা যদি একটু মিনিমাইজ করো, তাহলে এখানে এই যোগ ভাগ গুণগুলো করে নেবে, এলে জায়গায় 30 বসিয়ে দেবে, তাহলে তোমার শর্ট ফর্মে পেয়ে গেলে। এটাই হচ্ছে এর কাজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা নেক্সট এর দিকে যাব। হ্যাঁ, নেক্সট যে প্রপার্টিজটা আমরা বার করব, তাহলে প্রথম প্রপার্টিজ আমরা পেলাম কি ডিগ্রি অফ কার্ভ এন্ড কি পেলাম এর সাথে যেন আর এবং থিটা এবং এল এর মধ্যে সম্পর্ক। এই ডিগ্রি আর রেডিয়ানের গল্পটা কিন্তু ভোলাবে না, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এটা ঘুরিয়ে ফেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য এখান থেকে প্রশ্ন যদি একটু করে এই জায়গা থেকে দেবে, এই ডিগ্রি রেডিয়ান এখানে গল্পটা তুমি ঘুরিয়ে ফেলো বলে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদেরকে ট্যানজেন্ট লেন্থটা বার করতে হবে। কি বার করতে হবে? ট্যানজেন্ট লেন্থ। এখানে ট্যানজেন্ট লেন্থ কোনটা আছে? ট্যানজেন্ট লেন্থ কোনটা আছে বলো? T1C। ওকে, and that is equal to definitely T2C। T1C हो जाए, T2C होता है, as this is a simple এবং constant radius এর কার্ভ। ঠিক আছে, so this is equal to this is, দুটো ট্যানজেন্ট কিন্তু তার লেন্থ কিন্তু ইকুয়াল হবে। এবার এটাকে আমরা বার করব কি করে? T1C থেকে। এইগুলো বার করার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সিম্পল জিওমেট্রিকে ইউজ করব, একদম কঠিন কিছু না, একদম পাতি যা আমরা 9-10-এ শিখেছি জিওমেট্রি সেগুলোরই ব্যবহার আছে, এর বাইরে এখানে কিচ্ছু ব্যবহার নেই। আচ্ছা চলো সেটা করতে গিয়ে আমরা প্রথমে একটা জিনিস আমরা কোনো জেনে নিই। এই যে দিস ইজ কল্ড ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা ক্রিয়েট কেন হয়েছে? কেন কি কার্ভের পয়েন্ট এখান থেকে এখানে গেছে। সো দিস অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। ঠিক আছে, ঠিক আছে, ফাইন, সরি ফাইন আমি বলছি তো ফাইন। দিস অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, ফাইন। তাহলে পুরো অ্যাঙ্গেল যদি 5 হয়, তাহলে আমি যদি এটাকে দুটো ভাগে ভাগ করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 5/2 আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 5/2। এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 5/2, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 5/2। ঠিক আছে, মানে T1 ও F এটা হচ্ছে 5/2 আর F ও T2 এটা হচ্ছে 5/2। ওকে, নাও এই T1C বার করবার জন্য, T1C মানে আবার এইখান থেকে এইটুকুটাকে বার করব। এইটুকুটাকে বার করবার জন্য দেখো কি জিনিসটাকে আমরা কনসিডার করতে পারি। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, T1C হচ্ছে কি ট্যানজেন্ট। হ্যাঁ, এগুলো বার করবে কি করে? বার করার জিনিস ট্যানজেন্ট। ট্যানজেন্ট নামটা দেখো, ট্যানজেন্টের প্রপার্টি থেকে যদি মাথা থেকে ভাবতে শুরু করো তাহলে দেখবে এটা বেরিয়ে গেল। ট্যানজেন্টের কি প্রপার্টি? ট্যানজেন্ট সবসময় কার্ভের ওপর ये ট্যানজেন্ট আর যে রেডিয়াস, এই দুটো রিলেশন কি হয়? ট্যানজেন্ট রেডিয়াসের উপরে সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে। ঠিক আছে, কার্ভের রেডিয়াসের সাথে ট্যানজেন্ট সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে, পারপেন্ডিকুলার হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে কার্ভ, এই হচ্ছে রেডিয়াস, এই হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, তার ট্যানজেন্ট সবসময় 90 ডিগ্রি হবে রেডিয়াস। ওকে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি এবার এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, সি এটা, এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করো, সি T1O। তাহলে আমরা যদি কনসিডার করি ট্রায়াঙ্গেল সি T1O, সি T1O, এই ট্রায়াঙ্গেলটা তুমি যদি কনসিডার করো তাহলে কি পাচ্ছ? আমি এরকম যদি লিখি, এই ট্রায়াঙ্গেলটাকে আমি সুন্দর করে লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ও। এই ট্রায়াঙ্গেলটাকে আমি একটুখানি ঘুরিয়ে লিখলাম, সি T1O। এটা 90 ডিগ্রি, এটা কত বলে দিয়েছে? 5/2। ওকে, বলে দিয়েছে। আমাকে বার করতে হবে কি? T1C। তাহলে সিম্পল আমরা এই ট্রায়াঙ্গেল থেকে কি পাবো? এটা, আচ্ছা এইটা আমরা জানি, এই যে OT1 এটা আমরা জানি আর। তাহলে সিম্পল ব্যাপার, এইটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা লম্বের এই ট্যানের গল্পটা লাগিয়ে দিই এখানে, তাহলে আমরা পেয়ে যাবো কি পেয়ে যাবো? তাহলে হচ্ছে আমার T1C লম্ব বাই ভূমি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। থিটা এখানে কত? 5/2। তাহলে আমার হয়ে গেল হচ্ছে T1C ইকুয়াল টু R tan 5/2। দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। খুব ইম্পর্টেন্ট, এটাকে আমাদের মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট লেন্থ আমি T1C ইকুয়ালস টু এখানে লিখে রাখি R tan 5/2। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা ইকুয়ালস টু T1 T2C একই হবে। তাহলে ট্যানজেন্ট লেন্থ যেটা বললো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। এখান থেকে আমাদের এমসিকিউ পরীক্ষা দিতে আলটিমেটলি কোয়েশ্চেন গুলো কিন্তু এই জায়গা এইসব জায়গা থেকে আসবে, এখান থেকে প্রশ্ন দিয়ে দেবে। ঠিক আছে,
তাহলে আমাদের প্রথম পয়েন্ট বেরিয়ে গেল হচ্ছে ট্যানজেন্ট লেন্থ। আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি কেউ বুঝতে না পারে টাক করে বলো। এরপর আমরা নেক্সট প্রপার্টিতে চলে যাব, লেন্থ অফ দ্য কর্ড। বুঝতে পেরেছো আশা করি সবাই? ঠিক আছে, তাহলে আমরা পরের প্রপার্টি যাচ্ছি। পরের যে জিনিসটা আমাদেরকে বার করতে হবে সেটা হচ্ছে কর্ড লেন্থ। কর্ড লেন্থ মানে এখানে আমাদের একটাই কর্ড আছে, বড় কর্ড, যেটাকে আমরা বলেছি লং কর্ড। তাহলে লেন্থ অফ দ্য লং কর্ড, তাহলে আমরা যে পরে যেটা বার করবো সেটা হচ্ছে কি লেন্থ অফ দ্য লং কর্ড। লেন্থ অফ দ্য লং কর্ড মানে লেন্থ অফ দ্য লং কর্ড মানে কত? T1 T2 T1 T2 এটা আমরা বার করব। ওকে, আচ্ছা এটাকে আমরা তাহলে T1 T2 কে বার করব। তাহলে T1 T2 কে বার করতে গেলে আমরা একটা জিনিস কি করে বার করব, যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিই, T1 T2 কে তাহলে করতে পারি আমরা T1F প্লাস FT2। আবার এটা বলতে পারি, আবার এটাও বলতে পারি যে এই FT2 আর FT1 বা T1F এই দুটো সমান, এই দুটোর মান সমান, কেন কি এটা সমান ভাবে দুটোকে ভাগ করেছে, এই দুটো সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ইনটু T1F, তাহলে 2 গুণিত T1F, তাহলে T1 T2 এটা হচ্ছে 2 ইনটু T1F। মানে এই জিনিসটাকে যদি T1F এ যদি বার করতে পারি, সেটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি টোটাল কর্ড লেন্থটা পেয়ে যাব। ওকে, আচ্ছা তাহলে এবার এটা কি করে বার করব? বুঝতে পারছি, এটা বার করার জন্য সিম্পল জিওমেট্রি। তুমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করো, এই ট্রায়াঙ্গেলের তুমি এটা 90 ডিগ্রি, T1OF from the triangle T1OF কি পাবে? এটা 90 ডিগ্রি, এটা 5/2, এটা রেডিয়াস। আমি অ্যাঙ্গেলটাকে এর ত্রিভুজটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে T1, এটা হচ্ছে F, এটা হচ্ছে O। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 5/2। আমার দরকার কোনটা? T1F। সরি, কিছুটা গন্ডগোল করলাম। ঠিক আছে মনে হচ্ছে, T1F ই তো আছে তো। ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে T1F। আচ্ছা তাহলে এবার আমরা কি পাচ্ছি? ঠিকই প্লট করেছি, অসুবিধা নেই। এবার তাহলে আমরা কি করবো, এখান থেকে দেখো আমার দরকার হচ্ছে T1F, তাহলে T1F ডিভাইডেড বাই OF। OF কি? তাহলে OF OT1, OT1। আচ্ছা OT1 হচ্ছে R, তাহলে আমি R কে নিয়ে কোনো সম্পর্ক বানাবো। তাহলে লম্ব বাই অতিভুজ দ্যাট ইজ ইকুয়াল টু T1O দ্যাট ইজ ইকুয়াল টু sin π/2। তাহলে হচ্ছে T1F ইকুয়াল টু T1O, এটা ইকুয়াল হচ্ছে R, তাহলে R sin π/2। এটা হয়ে গেল আমার সম্পর্ক। তাহলে আমার টোটাল কর্ড লেন্থ কত দাঁড়াবে? টোটাল কর্ড লেন্থ 2 into T1F and that is equal to হচ্ছে 2R sin π/2। তাহলে কর্ড লেন্থ ইকুয়াল টু হচ্ছে 2R sin π/2। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট সিম্পলি আমরা এই ট্রায়াঙ্গেলটাই কনসিডার করলাম। আগেরবার ট্যানজেন্ট লেন্থ বার করবার সময় কি করেছি? C1TO এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করেছি এবং কি প্রপার্টিজ কাজে লাগিয়েছি? একটা রেডিয়াস ট্যানজেন্টের উপর সবসময় 90 ডিগ্রি কোণ লাগাই। হয়ে গেল। পরের বার আমরা কর্ড লেন্থ বার করতে গিয়ে কি করেছি? আমরা এইটুকুটা বার করবো জন্য এই ট্রায়াঙ্গেলটাই কনসিডার করেছি। এখানে পাতি একদম লাগালাম, সাইন থেকে গল্প করে বেরিয়ে গেল। সেটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, টোটাল কর্ড লেন্থটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের প্রপার্টি বেরিয়ে গেল।
নেক্সট আমরা যে প্রপার্টিটা পড়বো সেটা হচ্ছে কি এক্সটার্নাল ডিসটেন্স বা অ্যাপেক্স ডিসটেন্স। ওকে, এটা আশা করি সবাই বুঝে গেছো। ওকে, চলো এবার করবো আমরা অ্যাপেক্স ডিসটেন্স। অ্যাপেক্স ডিসটেন্স বা এক্সটার্নাল ডিসটেন্স। অ্যাপেক্স বা এক্সটার্নাল ডিসটেন্স, দ্যাট ইজ হচ্ছে ইসি। ইসি, আচ্ছা ইসি টা কি করে বার করতে পারি একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, আমি টোটালটা মানে ওসি, ইসিটা আমরা এইভাবে বার করতে পারি ও সি, ও সি মাইনাস ওই, মাইনাস ওই, মানে টোটালটার থেকে আমরা এইটুকুটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা এবার ভালো করে খেয়াল করো, ওসি তো ওসি রইলই, মাইনাস ওই মানে কি, ওই মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভ বার। ওকে, না ওসিটাকে যদি কোনোভাবে বার করে নিতে পারি তাহলে আমার বেরিয়ে যাবে। আচ্ছা ওসি বার করবো কি করে, আবার ওই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, সি টি ওয়ান ও, সি টি ওয়ান ও, সি টি ওয়ান ও, কনসিডার সি টি ওয়ান ও, এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি। এই ট্রায়াঙ্গেলটা কি, আবার আমি এই ট্রায়াঙ্গেলটা এঁকে নিচ্ছি। তোমরাও যখন ভুলে যাবে এই রিলেশন গুলো তোমরা এরকম ছোট্ট করে এঁকে নেবে যাতে ভুলটা না হয়, ঠিক আছে? এটা হচ্ছে সি টি ওয়ান ও, ঠিক আছে? টি ওয়ান ও হচ্ছে আর, এটা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ টি ওয়ান সি। ওকে, তোমাকে বার করতে হবে কি ও সি, মানে এটা বার করতে হবে, তোমাকে বার করতে হবে এটা। এই কোণটা হচ্ছে 5/2, 5/2। তাহলে ওসি তুমি কি করে বার করবে, ভূমি বাই অতিভুজের সম্পর্ক লাগিয়ে দাও, তাই তো? তাহলে ভূমি বাই অতিভুজের সম্পর্ক হলো আর বাই ওসি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে cos 5/2, ঠিক আছে? তাহলে ওসি ইকুয়াল টু কি দাঁড়াবে, ওসি ইকুয়াল টু দাঁড়াবে আর বাই cos 5/2, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আর sec 5/2। সিম্পল, একদম সিম্পল জিওমেট্রি বাই ট্রাইগোনোমেট্রি, সিম্পল ট্রাইগোনোমেট্রি। তাহলে পেয়ে গেল আর sec 5/2, তাহলে এখানে বসিয়ে দাও, ওসি পেয়ে গেছে তুমি আর sec, আর যদি কমন নিয়ে নাও তাহলে হচ্ছে sec 5/2 মাইনাস আর, এই 1। তাহলে এটা হয়ে গেল আমাদের ইসি। ইসি মানে হচ্ছে কি এক্সটার্নাল ডিসটেন্স, অ্যাপেক্স ডিসটেন্স। অ্যাপেক্স ডিসটেন্স হচ্ছে আর sec 5/2 মাইনাস 1। ক্লিয়ার? ঠিক আছে, আশা করি সবাই বুঝে গেছো। আপনার মোটামুটি সবার ক্লিয়ার? ওকে, মোটামুটি সবার ক্লিয়ার আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, চলো এবার আমরা বেসিক প্রপার্টিজের লাস্ট যেটা পড়বো, লাস্ট যেটা বার করব সেটা করব, তাহলে মোটামুটি আমাদের আজকে মানে এই এই বেসিক প্রপার্টিজ বার করার আর কিছু থাকবে না, ওটাই লাস্ট, ঠিক আছে? তাহলে চলো লাস্ট জিনিসটা আমরা বার করি। লাস্ট জিনিসটা হচ্ছে মিড অর্ডিনেট। লাস্ট জিনিসটা হচ্ছে মিড অর্ডিনেট, ঠিক আছে? মিড অর্ডিনেট। তাহলে মোটামুটি আমাদের বেসিক প্রপার্টিতে বার করবার জিনিস মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমরা লাস্ট যেটা বার করব হচ্ছে মিড অর্ডিনেট। হোয়াট ইজ মিড অর্ডিনেট? মিড অর্ডিনেট আমরা ছবি দেখে বুঝতে পেরেছি, তো আমি বলে দিয়েছি ইএফ। ইএফ হচ্ছে মিড অর্ডিনেট, ইএফ হলো আমাদের মিড অর্ডিনেট। ওকে, এই যে এটা ইএফ হচ্ছে আমাদের মিড অর্ডিনেট। তাহলে মিড অর্ডিনেট ইএফ সেটাকে আমরা কি করে বার করতে পারি, সেটা বার করবো কি করে একটু ভাবো। যদি আমরা এরকম করি ওই ওই থেকে যদি আমরা ও এফ বাদ দিয়ে দিই তাহলে হবে না? ও ই থেকে যদি ও এফ আমরা বাদ দিয়ে দিই তাহলে এইটুকুটা পেয়ে যাবো। ওকে চলো সেটাই করি না। ও ই মানে কি, ও ই মানে হচ্ছে আর, আর ও এফ এটা আমাকে বার করতে হবে, ও এফ আমাকে বার করতে হবে।
নাও চলো আমরা ওয়েভ বার করি। ওয়েভ বার করবো কোথা থেকে? কনসিডার দিস অ্যাঙ্গেল T1 FO। তাহলে দেখো সমস্ত একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে এই যে বেসিক প্রপার্টিস গুলো যে বার করছি, ঠিক আছে, সেই সমস্ত গুলো কিন্তু মেইনলি দুটো ট্রায়াঙ্গেল থেকে বেরোচ্ছে। ভালো করে মাথায় রেখে দাও, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে CT1O, CT1O, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে T1FO। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে কিন্তু আমাদের সমস্ত প্রপার্টিস গুলো বার করছে। এবার পরীক্ষার হলে যদি তুমি কোনো কারণে ভুলে যাও, তুমি এই জিনিসটা তো মাথার মধ্যে আছেই, করে নিতে পারবে, এটা কোনো ব্যাপার না। টুক করে মাথায় রাখবে, হয় এই ট্রায়াঙ্গেল না হয় এই ট্রায়াঙ্গেল, এই দুটো কোনো একটা ট্রায়াঙ্গেল থেকে বেরোচ্ছে। এই ট্রায়াঙ্গেল দুটো যদি বার করে নিতে পারো সুন্দর করে, এই বাকি বের করাটা তো খুব ইজি জিনিস। cos থিটা sec থিটা tan থিটার গল্প, আর তো কিছু গল্প নেই। ওকে, চলো না ওএফ। ওএফটা আমরা কি করে বার করবো? চলো আমরা ট্রায়াঙ্গেলটাকে আরেকবার লিখে দিই, ট্রায়াঙ্গেল T1FO, ট্রায়াঙ্গেল T1FO। ট্রায়াঙ্গেল T1FO টা কিরকম? T1FO এটা হচ্ছে 5/2, ঠিক আছে। আচ্ছা, OT1 হচ্ছে R, ঠিক আছে। আমাকে বার করতে হবে কি? OF বার করবো। তাহলে OF আমরা কি করে বার করবো? OF মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে cos 5/2, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos 5/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি OF ইকুয়াল টু R cos 5/2। তাহলে OF টাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, R মাইনাস R cos 5/2। তাহলে R যদি কমন নিই, তাহলে 1 মাইনাস cos 5/2। তাহলে আমরা লাস্ট পেলাম কি? লাস্ট পেলাম হচ্ছে আমাদের মিড অর্ডিনেট, সেটা ইকুয়াল টু হচ্ছে R কমন নিলে 1 মাইনাস cos 5/2। ঠিক আছে, এটা বুঝে গেছো? এটা কোনো অসুবিধা নেই। মিড অর্ডিনেট কি করে বার করলাম? এটা সিম্পল জিওমেট্রি। আমরা তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে নিয়ে গল্প করলাম, পুরো গল্পটা। একটা হচ্ছে C1 T1 C T1 C, এই একটা ট্রায়াঙ্গেল, আর আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমাদের সমস্ত গল্পগুলো বেরিয়ে গেল, এবং বেরিয়ে যাওয়ার পর আমাদের যে চারটে মেন জিনিস বেরোলো, এই ফর্মুলা চারটে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে সো প্লিজ এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা মনে করতে তাহলে মনে করে রাখো, না হলে মনে করার দরকার নেই। এই জিনিসটা মনে রাখো, এই জিনিসটা ছবির মতন করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটাকে আমি এখানে শেষ করছি, ঠিক আছে। এর বেশি দিলে আবার একটু ইয়ে হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা একটুখানি পার্ট আর রইলো সেটিং আউট অফ কার্ভ, যদি বা সেটা ডিটেলে আমাদেরকে পড়তে হবে না, বাট আমি তবু হালকা বুঝিয়ে দেবো কি জিনিস, এবং দুই একটা প্রশ্ন দেখিয়ে দেবো। এটা করবো এবং তারপর আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা বাকি যেটুকু পার্ট রইলো আর সায়েন্টিফিক্যাল প্রসেস সম্পর্কে বলি, ওটা একটু বলে দেবো, ওইটা আর এমসিকিউ করবা স্টার্ট করবো, ঠিক আছে। ওটার জন্য যে এমসিকিউ করবার জন্য যে আমাদের কি বলবো, যদি একটা এক্সট্রা ক্লাস লেগেও থাকে, সেটা আমরা এক্সট্রা ক্লাস আমরা এই যে আমাদের যে চলছে 16 ক্লাসের মধ্যে আমি কিন্তু ওটাও পড়িয়ে দেবো, ঠিক আছে। ওটা আমরা এক্সট্রা ক্লাস করে দেবো, ওটার জন্য কোনো আলাদা করে কিছু করতে হবে না, ওকে, ঠিক আছে। দিয়ে নেক্সট একটা সাবজেক্ট শুরু করবো। তো নেক্সট সাবজেক্ট শুরু করার ক্ষেত্রে সবাই বলেছো, তো আমি দুটো জিনিস ভেবেছি, ইরিগেশন আর আরেকটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল স্ট্রাকচারের যেটুকু দরকার অন্তত আপাতত পিএসসি যেই জন্য, অ্যান্ড তার করেসপন্ডিং আমরা আরসিসি, এই একটা জিনিস আর ইরিগেশন, এই দুটো আমি তোমাদের ওখান থেকে দেখলাম মোটামুটি মেন হয়ে উঠে এসেছে। তাহলে আমি নেক্সট ক্লাসে, এখন আমি নিজেও ডিসাইড করিনি, আমি দুটোর মাথায় আছে, আইদার ইরিগেশন স্টার্ট করবো না আমি ওইটা স্টার্ট করবো, বা হয়তো আগে ইরিগেশনটা একটুখানি করিয়ে দিয়ে, ইরিগেশনে বেশিগুলো ক্লাস লাগবে না, 1 মাস আগে করে হয়ে যাবে, দিয়ে তারপর ওইটা ধরবো পুরোটা, ঠিক আছে। তো এটা করবো। আর সয়েলের আপাতত আমি করাচ্ছি না, সয়েলটা একটু পরে রাখছি, কেন কি সয়েলের আমার সমস্ত ক্লাসগুলো ইউটিউবে দেওয়া রয়েছে, ফালতু যেটা দেওয়া রয়েছে আমি আবার পড়িয়ে সময় নষ্ট করার এখন দরকার নেই, ওকে। তো সেটা আমি পরে করাবো, ওকে। তাহলে চলো, এই আপাতত হচ্ছে আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি। হ্যাঁ, আশা করি সব বুঝে গেলে। স্যার নেক্সট ক্লাস কবে হতে পারে? নেক্সট ক্লাস আমি মঙ্গলবার টার্গেট রাখছি, ঠিক আছে। কালকে পারবো না, ঠিক আছে স্যার। উইকে দুটো করে হবেই, ঠিক আছে। হয়তো আমার একটু এবার সরস্বতী পুজো ছিল, এই জন্য একটু ইয়ে হলো, ওকে, না তো আমি কালকে আজকে করে দিতাম, ঠিক আছে।
তাহলে চলো, আজকে কোনো বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাসে বলবে, গ্রুপে বলবে, বলে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানে রাখি, চলো টাটা।